চৈতি ওয়াশরুমে ঢুকে দরজাটা বন্ধ করলো। দ্রুত বেসিনের কাছে গিয়ে কল ছেড়ে দিল। ঠান্ডা পানি হাতে নিয়ে মুখে ছিটাতে লাগলো, যেন মাথার ভেতরের সমস্ত অস্থিরতা মুছে ফেলা যায়। আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখতে লাগলো। ভেজা চুল থেকে পানি টপ টপ করে পড়ছিল, আর উত্তেজিত চোখ দুটো যেন নিজেকে ছাপিয়ে কোনো অজানা দহন প্রকাশ করছিল। রেভানের ফোনে মিলাতের ছবিটা তার মনের মধ্যে আগুন জ্বালিয়ে দিয়েছে। বারবার ছবিটার কথা মনে পড়ছিল। মনে হচ্ছিল ছবির প্রতিটা ফ্রেম যেন তাকে উপহাস করছে। নিজের ঠোঁট কামড়ে সে গভীর নিঃশ্বাস নিতে চেষ্টা করলো, কিন্তু কোনো লাভ হলো না। উত্তপ্ত রাগ আর হতাশার মিশ্রণে তার মনে হিংস্র একটা অনুভূতি দানা বাঁধছিল। সে আয়নার দিকে তাকিয়ে নিজেকেই বলল, আমি এত সহজে আমার ভালোবাসার মানুষ তোকে দেব না মিলাত। ওকে পেতে যদি তোকে শেষ করতে হয়, তবে তাই করব আমি। চৈতির ভেতরে যেন আগ্নেয়গিরির বিস্ফোরণ হতে শুরু করেছে। সে শক্ত হয়ে দাঁড়ালো, চোখে ভয়ঙ্কর এক দৃঢ়তা। কিছুক্ষণ সেখানে দাঁড়ালো চৈতি, নিজেকে সামলে নিতে আরেকবার মুখে পানি দিল। ধীরে ধীরে ভেতরের অস্থিরতা কিছুটা হলেও কমতে লাগলো। কয়েক মিনিট সেখানে দাঁড়িয়ে থেকে অবশেষে ওয়াশরুম থেকে বের হয়ে এলো। রেস্টুরেন্টে ঢুকে কিছু না খেয়ে বেরিয়ে যাওয়াটা চৈতির কাছে অস্বস্তিকর মনে হচ্ছিল। তাই সে একটা কোল্ড কফি অর্ডার দিয়ে কোণার একটি ফাঁকা টেবিলে গিয়ে বসে পড়ল। টেবিলের ওপর চোখ নামিয়ে রাখতেই এক টুকরো কাগজের মতো মনে হচ্ছিল তার সমস্ত চিন্তা। রেভানের ফোনে মিলাতের ছবির অব্যাহত উপস্থিতি তার মনের ওপর চাপ তৈরি করেছে, কিন্তু আশেপাশের হালকা আলো এবং কফির ঠান্ডা গন্ধে কিছুটা প্রশান্তি অনুভব করলো। কফির কাপটা হাতে নিয়ে কিছুক্ষণ চুপচাপ বসে থাকলো চৈতি। সময় কাটছিল, তবে মনোযোগ ছিল না সেদিকে। সে যেন কোন এক দুর্বোধ্য দ্বন্দ্বের মধ্যে আটকে গিয়েছিল। কফির প্রথম চুমুকটা নিতেই খানিকটা স্বস্তি পেল, কিন্তু ভিতরে জমে রইল ক্রোধের স্ফুলিঙ্গ। চৈতির কথাগুলো শোনার পর থেকে রেভানের মাথায় নানা ভাবনা ভিড় করছে। কিছুই ঠিকমতো মনে ধরছে না, আর তার কাজেও মন বসছে না। ক্রমে অস্থির হয়ে উঠছে সে। মিলাতের সাথে কথা বলাটা জরুরি। রেভান মিলাতকে মেসেজ করলো কাল তার সাথে দেখা করার জন্য, কিন্তু ওপাশ থেকে উত্তর এলো না। তাই সে ভাবলো কাল মিলাতের ফুফুর বাসার সামনে যাবে। মাকে কোনো রকম বুঝিয়ে অনুরূপ আজ রাতের ট্রেনে ঢাকার উদ্দেশ্যে রওনা হলো। কাল থেকে আবার হাসপাতালে যেতে হবে। অবশ্য দুটো দিন অনুরূপের জন্য সত্যিই খুব ভালো কেটেছে, বিশেষ করে আজকের দিনটি। তবে আজকের দিনটা আসলে স্পেশাল কেন, এই প্রশ্নটা নিজেকে করতে করতে সে কোনো সঠিক উত্তর পেল না। কখনো কখনো এমন অনুভূতিগুলো আসে যখন আমাদের মনের মধ্যে কিছু অজানা পরিবর্তন ঘটে, কিন্তু তা সঠিকভাবে বিশ্লেষণ করতে না পারলে সেই বিশেষ অনুভূতিটা আরো বেশি গোপন এবং রহস্যময় হয়ে ওঠে। বাসায় ফিরেই চৈতি দেখলো সাইফুলও বাসায় নেই। সেও তার বন্ধুর সাথে দেখা করতে গেছে। ততটা গুরুত্ব দিল না চৈতি। যা ইচ্ছা করুক, এমনি তো কিছুদিন পর ছেড়েই দেবে ওকে, তাই বেশি মায়া দেখানো যাবে না। ওদের জন্য নির্ধারিত কক্ষে এসে চৈতি অনেকদিন পর নিজের বাবাকে ফোন করলো। হারুন সাহেব সবে অফিস থেকে ফিরেছেন বাসায়। অকস্মাৎ চৈতির কল পেয়ে চমকিত হলেন। ধরবেন কি ধরবেন না ভাবতে ভাবতেই ধরেই ফেললেন। চৈতি প্রথমে কথা বলল, কি অবস্থা বাবা? ওপস, সরি, তোমরা তো আমাকে ত্যায্য করেছ। এই ক্ষেত্রে কি বাবা ডাকা যাবে? এনিওয়ে, কেমন আছো? তোমার বউ কেমন আছে? চৈতির কথার ধরন শুনে হারুন সাহেব রেগে গেলেন। রোষপূর্ণ গলায় বললেন, বেয়াদব মেয়ে কোথাকার! এসব কিভাবে কথা বলছো? ভুল কিছু বললাম নাকি? অবশ্য আমি যা করি বলি তাতেই বেয়াদব হই। কি করার, জন্মই দিয়েছো বেয়াদব, বেয়াদবি তো করবই। কি বলার জন্য ফোন করেছো সেটা বলো। তোমার ছোট মেয়ে আবার বার বেড়েছে, আমার পাখি কেড়ে নিতে চায়। অত সহজ? ওকে বলো ওর পাখি আমি মুক্ত করে দেব, আমার পাখির দিকে যেন না তাকায়। তা না হলে কপালে দুঃখ আছে মনে রেখো। চৈতির এমন সব কথা শুনে হারুন সাহেব রাগে বাকরুদ্ধ হয়ে গেলেন। তার পাশে বসা মিনারা বেগম স্বামী থেকে ফোনটা কেড়ে নিয়ে গমগমে গলায় বললেন, বেশি বাড়তুই বেড়েছিস, অচিরেই তুই ধ্বংস হবি দেখিস। মায়ের কথা শুনে অট্ট হাসি দিল চৈতি। হাসতে হাসতে বলল, ধ্বংস হলে আমি একা হব না, তোমাদের আদরের কন্যাকে নিয়ে ধ্বংস হব। এসব ভয় আমাকে দেখিও না।
বলেই চৈতি ফোন রেখে দিল। ফোন কাটার পর থেকে হারুন সাহেবের শরীরটা বেশি ভালো লাগছে না। ব্লাড প্রেশার বেড়ে গেছে। মিনারা বেগম রাতের খাবার দ্রুত রেডি করে স্বামীকে খেতে দিলেন। পরে ওষুধ খাইয়ে বিশ্রাম নিতে বললেন। কিন্তু রাত 12টার পর হঠাৎই হারুন সাহেবের শরীর খারাপ হতে শুরু করলো। মিনারা বেগম দিশা না পেয়ে দ্রুত অ্যাম্বুলেন্স কল করলেন। একটু পরে হারুন সাহেবকে হাসপাতালে নেওয়া হলো। রাতে মায়ের মুখ থেকে বাবার কথা শুনে মিলাত অস্থির হয়ে পড়ল। এখনই রওনা হওয়ার জন্য পাগলামি করলো। রুজিনা বেগম দিলেন না। সিদ্ধান্ত নিলেন কাল সকালে তিনি আর মিলাদ যাবেন। নীরুর পরীক্ষা শেষে একদিন পর ও যাবে। অনুরূপ ভোরের প্রথম আলোতেই ঢাকায় এসে পৌঁছায়। বাসায় ফিরে গোছানোরও সময় পায়নি। সরাসরি হাসপাতালে ছুটে যায়, কারণ আগের রাতে মিলাতের ফোন পেয়েছিল সে। ফোনের ওপারে মিলাতের কাঁপা কণ্ঠে কান্না অনুরূপকে গভীর চিন্তায় ফেলে দেয়। অনেক চেষ্টা করে মিলাতকে শান্ত করার পর জানতে পারে ওর বাবার হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হয়েছে, তাই দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। অনুরূপ ওকে আশ্বস্ত করে বলল সকালে গিয়ে ওর বাবার অবস্থা জানাবে। আজ অনেক সকালে অফিসের জন্য বেরিয়ে গেল রেভান। তবে সে আগে অফিসে গেল না। মিলাতের ফুফুর বাড়ির সামনে এসে মিলাতকে ফোন করতেই দেখলো ওর ফোন বন্ধ। কয়েকবার ফোন করার পরও যখন বন্ধ বলছে, তখন রেভান ভাবলো বাসায় নক করবে নাকি ফিরে যাবে। দোলাচালে ভুগতে ভুগতে রেভান দরজায় টোকা দিয়েই ফেলল। খানিকক্ষণ পর দরজা খুলতে দেখা গেল এক মিষ্টি চেহারার মেয়ে। চোখে মুখে তখনও ঘুমের ছাপ। বোধহয় কিছুক্ষণ আগেই ঘুম থেকে উঠেছে। ওর এলোমেলো চুল আর একটু আনমনা ভঙ্গিমা মুহূর্তেই চোখে পড়ল। মেয়েটির চেহারা এক ধরনের কোমলতা আর মাধুর্যতা মিশেছিল। রেভান মেয়েটিকে চিনতে পারল। ওই দিন মিলাতের সাথে ওই মেয়েটিই ছিল। কিছুটা ইতস্তত কণ্ঠেও বলল, মিলাত আছে বাসায়? কে আপনি? নীরু জবাব না দিয়ে তীক্ষ্ণ স্বরে প্রশ্নটি করল। আমি মিলাতের বন্ধু। নীরু রেভানকে একবার জহুরি চোখে চেয়ে বলল, আপু আর আমার আম্মু আজ সকালে ঢাকা গেছেন। আপুর আব্বু মানে মামা হঠাৎই অসুস্থ হয়ে গেছেন। কাল রাতে হাসপাতালে ভর্তি করাতে হয়েছে। রেভান আফসোসের স্বরে বলল, ইস, এরপর কোনো খবর পাওয়া গেছে? না, ওরা এখনো পৌঁছায়নি। পৌঁছে জানাবে আমাকে। আপনাকে যদি মিলাদ কল করে তাহলে দয়া করে বলবেন অন্তত আমাকেও যেন একটা কল দেয়। আচ্ছা, ধন্যবাদ, আসি। রেভান চলে গেল সেখান থেকে। তবে নীরু একই ভঙ্গিতে দাঁড়িয়ে রইল। মিলাত আপুর এখানে এমন কোনো বন্ধু আছে সেটা তো জানতো না। মিলাত আর রুজিনা বেগম বেলা 12টায় পৌঁছালো ঢাকায়। হাসপাতালে পৌঁছাতে লাগলো আধ ঘন্টা। মিলাত এসে মার হাত ধরে অসহায় গলায় বলল, মা, বাবা কেমন আছে? মিনারা বেগম আশ্বস্ত স্বরে বললেন, এখন ঠিক আছে। আর একটু দেরি করলে একটা অঘটন ঘটে যেত। কিভাবে হলো মা? চৈতি ফোন করেছিল। ওর সাথে কথা বলার পর থেকে শরীর খারাপ হচ্ছিল একটু একটু করে। বাবা ফোন কেন রিসিভ করলো? ওর স্বভাবই তো মানুষকে কষ্ট দেওয়া। মিনারা বেগম মলিন কণ্ঠে বললেন, আমার পেটের কলঙ্ক। ওর জন্য তো জীবনটা ছারখার হয়ে গেছে। ওকে যদি জন্মের পরে নুন খাইয়ে মেরে ফেলতাম তাহলে আজ এত অশান্তি হতো না। বলতে বলতে মিনারা বেগম কেঁদে ফেললেন। মিলাত মাকে বকে জড়িয়ে ধরে বলল, ছি মা, এসব কি বলছো? আমার জীবন ঠিকই আছে। তুমি নিজের উপর দোষ নিও না। শান্ত হও। আর বাবার খেয়াল রাখো। মিনারা বেগম তবুও কেঁদেই যাচ্ছেন। মিলাত মাকে কোনো রকম শান্ত করে বাবাকে দেখতে গেল। রুজিনা বেগম আগে এসেছেন ভাইয়ের কাছে। হারুন সাহেব মিলাতকে দেখে বলল, তোর বেড়ানো শেষ? এত তাড়াতাড়ি চলে এলি কেন? রুজিনা বেগম মুখে ঝামটা মেরে বললেন, ভাই, তোমার ছোট মেয়ে তো তোমার কথা শুনে পারলে কাল রাতে উড়ে চলে আসে। ভাগ্যিস ডানা ছিল না। মিলাত আর হারুন সাহেব দুজনে হেসে ফেলল। হাসতে হাসতে হারুন সাহেব বললেন, আমার মেয়ে তো খবর শুনেই চলে এসেছে। আর তুই বোন হয়ে বছরে একবারও আসিস না। আমার তো ছেলে মেয়ে আছে দুটো। তোমার মেয়ের হোক, তখন দেখব কিভাবে আসে। আমার মেয়ে 10টা হলেও আসবে। মিলা দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাই বোনের ঝগড়া দেখছিল। বাইরে থেকে মিনারা বেগম এসে হাঁক ছেড়ে বললেন, এবার চুপ করো সবাই। মিনারা বেগমের ডাকে ভাই বোন দুজনই চুপ হলো। তিনি কপট রাগের গলায় বললেন, দুটোতে এখনো বাচ্চাই রয়ে গেছে।
এই বয়সে এসব ঝগড়াঝাটি লেগেই আছে। এই রুজিনা, তুই আয় আমার সাথে। মিলাদ থাকুক এখানে, আমরা আসার পরও যাবে। হারুন সাহেব বললেন, আমি থাকতে পারবো, মিলাদকেও নিয়ে যাও। মেয়েটা এত দূর থেকে এলো। আহ বাবা, তুমি রেস্ট নাও, আমি ঠিক আছি। মা, ফুফু, তোমরা বেরিয়ে পড়ো। মিলাত মা এবং ফুফুকে হাসপাতালের গেট পর্যন্ত এগিয়ে দিয়ে যখন আবার ফিরছিল, তখন অনুরূপের সাথে দেখা হয়ে গেল। অনুরূপ ওকে দেখে স্বভাবসুলভ হেসে বলল, আপনার বাবা ঠিক আছেন? এত অস্থির হবেন না। অনেক ধন্যবাদ আপনাকে। বাসায় গিয়েছিলেন? না, ঢাকা পৌঁছেই হাসপাতালে চলে এসেছি। ইস, আমার জন্য এত হয়রানি হতে হলো আপনার। আরে না, এটা আমার দায়িত্ব। আমি অবশ্য দুপুরে শিফট করতাম, তবে এখন সকালে শিফট করেছি। আর 1 ঘন্টা পরে চলে যাব বাসায়। ও আচ্ছা, আমিও এখনো বাসায় যাইনি। মা আর ফুফু গেছেন বাবার জন্য খাবার নিয়ে আসতে। তারা আসলে আমিও যাব। বাহ, বেশ ভালো। আরো কিছু বলার আগে অনুরূপের ডাক এলো। অনুরূপ মিলাদকে বিদায় জানিয়ে চলে গেল। দুপুরের খাবার খাওয়া শেষে চৈতি আর সাইফুল রুমে এলো। এখন ওরা ঘুরতে বের হবে। তৈরি হতে হতে চৈতি হঠাৎ করে বলে উঠল, সাইফুল, আমি তোমাকে ডিভোর্স দিব। এমন কথা শুনে সাইফুল মুহূর্তের জন্য বাকরুদ্ধ হলো, পরক্ষণে হাসতে হাসতে বলল, এত সিরিয়াস ভঙ্গিতে মজা করো যেন সত্যি বলছো। চৈতি হাসলো আর মনে মনে বলল, সঠিক সময়ে বুঝবে কোনটা সিরিয়াস আর কোনটা মজা। নাইমার মন খারাপ হলো, ছেলেপক্ষ না করেছে। আচ্ছা, ও কি দেখতে এতই খারাপ? কেন না করলো? কারণটাও বলেনি। যদি কখনো ছেলেটার মুখোমুখি হয়, তাহলে ও জিজ্ঞেস করবে, কেন না করেছিল তাকে? কি কমতি তার? এসব ভাবনার মাঝে নাইমার মা সালেহা বেগম এসে বললেন, তোর মেজ খালার মেয়ের বিয়ে, কাল ঢাকা যাব আমরা। তৈরি থাকিস। নাইমা হ্যাঁ না কিছুই বলল না, চুপচাপ অন্যদিকে চেয়ে রইল। মিনারা বেগম আর রুজিনা বেগম ঘন্টা খানেকের মধ্যে ফিরে এলেন। তারা আসতেই মিলাদ বের হলো হাসপাতাল থেকে। একই সময়ে অনুরূপও বের হলো। ওকে দেখে অনুরূপ বলল, আরে বাহ, আবার দেখা। মিলাদ হাসলো। অনুরূপ ফের বলল, চলুন নামিয়ে দিই। যেতে পারবো আমি? আমি জানি, তবুও চলুন, আমার ভালো লাগবে। আচ্ছা, চলুন তবে। মিলাত আর না করলো না। বাসার সামনে এসে গাড়ি থেকে নেমে জানালার সামনে একটু ঝুঁকে কৃতজ্ঞতা স্বরূপ অনুরূপকে বলল, ধন্যবাদ ডাক্তার। উত্তরে অনুরূপ হেসে বলল, এবার বাসায় গিয়ে রেস্ট নিন। আপনিও। বাই। বাই মিলাদ। অনুরূপ চলে যাওয়ার পর মিলাদ ঘরে ঢুকলো। আর তখনই নীরু ফোন করলো। মিলাদ রিসিভ করতেই বলল, মামা কেমন আছেন আপু? আলহামদুলিল্লাহ, এখন ভালো। মাকে ফোন দিলাম একটু আগে, ধরলো না। ব্যাগে থাকায় হয়তো আওয়াজ শুনতে পাইনি। আর ফুফু আম্মুর সাথেই আছে, চিন্তা করিস না। আচ্ছা শোনো, তোমাকে একটা কথা বলবো। বল। তোমার সাতকা নিয়ে কোনো বন্ধু আছে? মিলাতে তৎক্ষণাৎ রেভানের কথা মনে পড়ল না, তাই সে না ভেবেই বলে দিল, না তো। ও আচ্ছা, কেন বলতো? না এমনি। কি লুকাচ্ছিস? নিরু ভাবলো মামা অসুস্থ, তার উপর সকালের ঘটনাটা বললে আপু আরো চিন্তা করবে। তাই নিরু ব্যাপারটা এড়িয়ে গেল। আরো 2-4টে কথা বলে ফোন রেখে দেওয়ার পর নিরু ভাবলো, লোকটা কে যে মিলাদকে নিজের বন্ধু বলে পরিচয় দিল? কোনো খারাপ লোক নয় তো? কাল অনেক ঘোরাঘুরি হয়েছে, তাই আজ বিশ্রাম নিচ্ছিল সাইফুল আর চৈতি। তবে চৈতি দুপুর হতে উঠে গেছে। কিছু কেনাকাটা করা লাগবে। আজ রাতের বাসেই ওরা কক্সবাজার যাবে। চৈতি নিজেই তৈরি হলো, সাইফুলকে ডাকার প্রয়োজন মনে করলো না। শপিং এ বেরিয়ে প্রথমে কিছু সুতি টপস, একটা সানগ্লাস নিল। তারপর আরেকটু ঘুরে মেকআপ আইটেম কিনে মল থেকে বেরিয়ে কিছু দূর এগিয়ে রিক্সা নিল। কিছুটা যাওয়ার পরে দেখলো রাস্তার মধ্যে একটা মেয়ে ছেঁড়া জুতো হাতে দাঁড়িয়ে আছে, কিন্তু খালি রিক্সা পাচ্ছে না। চৈতি তৎক্ষণাৎ রিক্সা থামিয়ে রিক্সা থেকে নেমে গিয়ে মেয়েটার সামনে বলল, তুমি রেবান ভাইয়ের বোন না? নাইমা কিছুটা অবাকের স্বরে বলল, হ্যাঁ, কিন্তু আপনি কে? আমি তোমার ভাইয়ার ইউনিভার্সিটির জুনিয়র। আমাকে চেনেন কিভাবে? কি বলো, তোমাকে চিনবো না? রেবান ভাইয়ার আইডিতে দেখেছি। ও আচ্ছা, হ্যাঁ চলো, আমার সাথে রিক্সায় আসো। এখানে দাঁড়িয়ে থাকলে পাবে না এখন রিক্সা, ওদিক থেকে ফিল আপ হয়ে আসে। নাইমার আর মন চাচ্ছিল না
এখানে দাঁড়িয়ে থাকতে। তাই ও চৈতির সাথে রিকশায় উঠে গেল। বেশ খানিকটা দূরে বাস স্টেশন। একেবারে বাস স্টেশনে পৌঁছে দুজনেই নেমে পড়ল। নাইমা ভাড়া দিতে চাইলেও চৈতি দিতে দিল না একদমই। এরপর নাইমা বিদায় জানানোর জন্য বলল, ধন্যবাদ আপু। ইটস ওকে। কোথায় যাবে তুমি? সাতকানিয়া। ও আচ্ছা, আমিও যাব। আমিও ওখানেই থাকি। তাহলে তো ভালোই। চলুন একসাথেই যাই। নাইমা আর চৈতি একই সাথে বাসে উঠল। যদিও চৈতি সদরই থাকে, তবুও রেভানদের বাড়ি যাওয়ার লোভ সামলাতে পারল না। প্রথমে ওর বাড়ির লোকদের আয়ত্তে আনতে পারলেই কাজ অর্ধেক শেষ। বাসে যেতে যেতে অনেক কথা হলো দুজনের। ইতিমধ্যে অনেকটা ফ্রি হয়ে গেল নাইমা চৈতির সাথে। সাতকানিয়া পৌঁছে নাইমার সাথে ওদের বাসার সামনে আসতেই চৈতি ভান ধরে বলল, আচ্ছা নাইমা, আসি তাহলে। না, আপু বাসায় আসুন। আরে না, আরেকদিন। আরেকদিন আবার আসবেন। আজকেরটা আজকে আসেন। নাইমা নাছোড় বান্দা। চৈতি মনে মনে হাসল। বলল, আরে ননদিনী, আস্তে আস্তে। পার্মানেন্টলি তোমাদের বাড়ি আসার ব্যবস্থা করছি, দাঁড়াও। তবে উপর দিয়ে নিপাট ভালো মানুষের মতো মুখ করে ভেতরে ঢুকলো। নাইমা সালেহা বেগমকে ডাকলো। তিনি আসতেই বলল, মা, এ আপুটা ভাইয়ার ইউনিভার্সিটি জুনিয়র। আজ আমার জুতা ছিঁড়ে যাওয়ার পর যখন খালি পায়ে রাস্তায় দাঁড়িয়েছিলাম রিক্সার জন্য, তখন উনি আমাকে হেল্প করেন। ওনার বাসাও এদিকেই, তাই বাড়ি নিয়ে এলাম। সালেহা বেগম চৈতির কাছে গিয়ে বললেন, আসো মা, বসো, চা নিয়ে আসি আমি। আরে আন্টি, ব্যস্ত হয়েন না, আমি চলে যাব এখনই। না, তুমি বসো, আমি আসছি। সালেহা বেগম চলে গেলেন চা বানাতে। চৈতি বসলো ওর সামনে। নাইমাও বসলো। কথার ছলে নাইমা বলল, আজ রাতে ঢাকা যাচ্ছি আমরা। কেন? আমার কাজিনের বিয়ে। তবে ভাইয়া যাবে না। চৈতি যেন একটু শান্তি পেল। বলল, যাবে না কেন? ভাইয়ার অফিস আছে, শুধু বিয়ের দিন যাবে, আবার চলে আসবে। ও আচ্ছা। এর মধ্যে সালেহা বেগম চা নিয়ে হাজির হলেন। চা শেষ হতে হতেই তিনজন আড্ডা দিল। বেশ খানিকক্ষণ রেভানের মা বোনের সাথে কাটিয়ে চৈতি বেরিয়ে এলো। এবার আবার সদরের উদ্দেশ্যে রওনা হলো। মনে শান্তি লাগছে এখন। বিকেলে ঘুম থেকে ওঠার পরই মিলাতের ফোন বাজলো। ও ভাবলো হয়তো মা ফোন দিয়েছে। তড়িঘড়ি করে ফোন হাতে নিতে দেখলো রেভান। একটু বিরক্তি নিয়ে রিসিভ করে বলল, হ্যালো। হ্যালো মিলাত, তোমার বাবা কেমন আছে? আলহামদুলিল্লাহ। তবে আপনি জানলেন কিভাবে? যেভাবেই জানি, তার আগে উত্তর দাও। চট্টগ্রাম ফিরবে কবে? ফিরবো না, আমি তো ওখানে বেড়াতে গিয়েছিলাম। এখন এখানেই থাকবো। তোমার বেড়ানো শেষ? না, আবার গেলে বাকিটা। আচ্ছা, ফ্রি আছো? কিছুক্ষণ কথা বলা যাবে? না, আসলে হাসপাতালে যেতে হবে, দেরি হয়ে গেছে, রাতে কথা বলি। আচ্ছা। ফোন রেখে মিলা তাড়াতাড়ি রেডি হয়ে হাসপাতালে ছুটলো। বাসে বসে নিজের আইডি থেকে মিলাত আর সাইফুলের তালাক নামার একটা ছবি আর ওদের যুগল বন্দি ছবি একটা রেভানকে পাঠালো চৈতি। তারপর নিচে লিখলো, দেখুন প্রমাণ, আমি সত্যি বলেছি। রাতে রেভান মেসেজ চেক করার পর দেখলো স্পামে চৈতির মেসেজ। উপর থেকে ইন্টারেস্টিং লাগার কারণে চ্যাটে ঢুকতেই দেখলো একটা ছবি আর একটা টেক্সট। ছবিটায় মিলাতের চেহারা স্পষ্ট, তবে পাশের ছেলেটার মুখে স্টিকার। খুবই ক্লোজ ছবি, আর সাথে একটা ডিভোর্সের কাগজও জুড়ে দেওয়া। তাতেও মিলাতের স্বাক্ষর ও নাম আছে, তবে এখানেও ছেলেটার নাম মুছে দেওয়া হয়েছে। এসব দেখার পর বুকের ভেতর কেমন একটা করে উঠল রেভানের। নিজের ভাগ্যের ওপর রাগ হলো। কেন বারবার এমন ভুল কাউকেই ভালোবেসে কষ্ট পেতে হবে? জীবনে সঠিক মানুষ কবে আসবে, নাকি আসবেই না? তবুও একবার মিলাতের সাথে কথা বলতে চাইলো রেভান। ঘড়িতে চেয়ে দেখলো রাত 9টা 24। ফোনে মিলাতের নাম্বার ডায়াল করলো, কিন্তু রিসিভ হলো না। বেশ কয়েকবার ডায়াল করার পরও রিসিভ হলো না। মেজাজ খারাপ হলো রেভানের। ফোনটা বিছানায় ছুঁড়ে ফেলে আরাম কেদারায় চোখ বন্ধ করে বসে রইল। এর মিনিট পাঁচেক পরে সালেহা বেগম একদম তৈরি হয়ে এসে বললেন, বের হচ্ছে আমরা।
তুই বিয়েতে চলে আসিস, নয়তো তোর খালা মন খারাপ করবে। আসবো, সাবধানে যেও। সালেহা বেগম, নাইমা, রেভানের বড় ভাবি আর বাবা বেরিয়ে পড়ল। বাড়িতে কেবল ও আর বড় ভাই আছে। বড় ভাই ছুটি পায়নি, তাই যেতে পারছে না। ছুটি পেলে দুই ভাই একসাথেই যাবে। সালেহা বেগম যাবার পরপরই রেভানের ফোন এলো। দ্রুত ফোনের কাছে এসে দেখল মিলাতের কল। মুহূর্তের জন্য ভালো লাগা কাজ করলো। মনে পড়ে গেল চৈতির পাঠানো ছবির কথা। ফোন রিসিভ করে কর্কশ স্বরে বলে উঠল, কোথায় ছিলে? কল রিসিভ করনি কেন? বাবাকে খাওয়াচ্ছিলাম। মিথ্যা বলো না। প্রথম থেকে তুমি নিজের সম্পর্কে কিচ্ছু বলনি আমাকে। মিলাত অবাক হলো। ছেলেটা এমন করছে কেন? আর ও কি বলবে নিজের সম্পর্কে? মিথ্যাটাই বা কোনটা বলেছে? কিছুই বুঝতে পারল না মিলাত। ও কিছুটা দ্বিধান্বিত স্বরে বলল, কি বলছেন এসব আপনি? আমি কিছু বুঝতে পারছি না। তুমি বিবাহিত এবং ডিভোর্সি? মিলাতের খানিকটা শক লাগলো। এই কথাগুলো এই ছেলেটা জানলো কিভাবে? জানাতে সমস্যা নেই, বরঞ্চ মিলাত নিজেই এসব বলতো। তবে পরিস্থিতিটাই এমন গোলমেলে হয়ে গেল যে দ্রুত চট্টগ্রাম ছাড়তে হলো। তবে প্রশ্ন হলো, ও যদি না বলে তাহলে বলার মতো কাউকে তো নজরে আসছে না। মিলাত অনেক ভেবেও পেল না কিছু। ভাবনার ঘোর কাটে রেভানের কর্কশ স্বরে, কি হলো বলো? হ্যাঁ, এটা সত্যি। আর এই জন্যই তুমি সুইসাইড করতে গিয়েছিলে? হ্যাঁ। মিলাতের বলতে ভীষণ কষ্ট হলো, তবুও নিজেকে সামলে নিল। এরপর আর কথা হলো না। ফোন খট করে কেটে দিল রেভান। কেমন একটা যেন লাগছে। দ্বিতীয়বার মন ভাঙার কষ্ট প্রথমবারের চেয়েও তীব্র হচ্ছে। কারণ প্রথমবার মন ভাঙার পরও মনে আশা ছিল হয়তো পরের বার ভালো কেউ আসবে, কিন্তু দ্বিতীয়বার ভাঙার পর আর কোনো আশা থাকে না। কেবিনের বাইরের খালি চেয়ারগুলোর একটাতে বসে মাথা নিচু করে কাঁদছিল মিলাত। যে অতীত মুছে ফেলতে চাইছে সেটা বারবারই কেন সামনে আসছে? কেন সে অতীত ধরে মানুষ খোঁচা দিচ্ছে? এমন নিঃসঙ্গ কান্নার মাঝেও মিলাত বুঝতে পারল পাশে কারো উপস্থিতি। বাম হাতের উল্টো পিঠ দিয়ে চোখ মুছতে মুছতে পাশে তাকাতেই দেখল অনুরূপ বসে আছে। মিলাত অবাক হয়ে প্রশ্ন করল, ডাক্তার আপনি? আপনার না ডিউটি শেষ? হ্যাঁ, কিন্তু মনে হলো একবার এসে দেখে যেতে সব ঠিক আছে কিনা। যাই হোক, আপনি কাঁদছিলেন কেন? এমনি। অনুরূপ হাসল, বলল, ঠিক আছে, বলতে হবে না। এবার চোখ মুছুন। আঙ্কেল ঘুমিয়েছে? হ্যাঁ। রাতের ওষুধগুলো ঠিকমতো দিয়েছে তো? হ্যাঁ। বেশ, আপনি তো আজ এখানেই থাকবেন তাই না? হ্যাঁ, সকালে মা আর ফুফু আসবে। আচ্ছা, চা খাবেন? মিলাত এবার একটু স্বাভাবিক হলো, মাথা নেড়ে সায় জানালো। অনুরূপ উঠে দাঁড়িয়ে বলল, চলুন। মিলাত অনুরূপের সাথেই বের হলো। ওরা হাসপাতাল থেকে একটু হাঁটার পথের দূরত্বে একটা টং দোকানের সামনে গেল। এখন কাস্টমার নেই। দোকানি দোকান বন্ধ করে দিবে। অনুরূপ গিয়ে বলল, মামা, দুটো লেবু চা দাও তো। অর্ডার দিয়ে এসে অনুরূপ মিলাতের পাশে এসে দাঁড়ালো। মিলাতি প্রথমে প্রশ্ন করলো, আবার চট্টগ্রাম কবে যাবেন? সামনে ঈদের ছুটিতে। ও আচ্ছা, আমার তো ঘোরা হলো না ঠিকভাবে। সমস্যা নেই, চট্টগ্রাম এত বড় যে আমিও এখনো শেষ করতে পারিনি ঘুরে। মাঝে মধ্যে গিয়ে ঘুরে আসবেন। যত বেশি প্রকৃতির সাথে কাটাবেন তত বেশি মন ভালো থাকবে। হ্যাঁ, এবার কয়েকটা জায়গায় গিয়েছিলাম, ভীষণ ভালো লেগেছিল। বাহ, শুনে ভালো লাগলো। কথা বলতে বলতে দোকানি ডাক দিল। অনুরূপ চা নিয়ে এলো। দুজনে চা খেতে খেতে আরো কিছুটা সময় আড্ডা দিল। এরপর মিলাতকে হাসপাতালের সামনে পৌঁছে দিয়ে অনুরূপ নিজের ট্রাউজারের পকেট থেকে একটা চাবি বের করে এগিয়ে দিয়ে বলল, এটা আমার চেম্বারের চাবি। রাতে ওখানেই ঘুমায়েন। এটা বলেই অনুরূপ
নিজের গাড়ির দিকে এগুলো। মিলাদ চাবিটা হাতে এখনো অবাক হয়ে তাকিয়ে আছে। এটা কল্পনারও বাইরে ছিল। তবে মুহূর্তেই ভালো লাগার একটা রেশ ছড়িয়ে পড়ল। আসলে ঘরে বসে অনুরূপ এটাই চিন্তা করছিল, রাতে হাসপাতালে মেয়েটা কিভাবে থাকবে, কোথায় ঘুমাবে। এসব চিন্তা করে আর বসে থাকতে পারল না সে। চৈতি হঠাৎই জেদ ধরেছে ঢাকায় ফেরার। সবে দুদিনও হয়নি ঘুরতে আসার, এর মধ্যেই ঢাকায় যেতে হবে। অন্যান্য কাপড়রা আসলে যেতেই চায় না। সাইফুল অনেক চেষ্টা করলো বোঝানোর, কিন্তু লাভ হলো না। অবশেষে সিদ্ধান্ত হলো তারা কাল সকালেই ঢাকায় রওনা হবে। ঢাকায় ফিরে প্রথমে সাইফুলকে ডিভোর্স দেওয়াই ওর মুখ্য কাজ। কারণ মিলাতের নামে আজ যা বলেছে, রেবান সেটা বিশ্বাস করেছে। তাই তো রিপ্লাইয়ে লিখেছে থ্যাঙ্কস। অবশ্য তখন যদি খেয়াল করে সাইফুলের ছবি আর নামটা না লুকাতো, তাহলে মিথ্যাটা ধরা পড়ে যেত। অনুরূপের চেম্বারটা বেশ গোছালো। সামনের অংশটুকুতে রোগী দেখে, আর পেছনের দিকটা নিজস্ব জায়গা। এখানে ছোট একটা ঘর, এর মধ্যেই একজনের বিছানা, পড়ার টেবিল, চেয়ার, একটা বই রাখার সরু কাঠের শেলফ, তাতে মেডিকেল সেক্টরের বইয়ে ভর্তি। এছাড়াও দুটো ইনডোর প্লান্টও আছে। মিলার চারপাশে চোখ বুলিয়ে মনে মনে বলল, বাহ, ডাক্তার সাহেব বেশ শৌখিন মানুষ। অনুরূপ বুঝতে পারছে না এই কাজগুলো সে কেন করছে, কেন একটা মেয়েকে নিয়ে সে এত চিন্তা করে। এই কেনর উত্তরও হয়তো ওর কাছে আছে, কিন্তু মানতে চাইছে না। তবে মেয়েটাকে নিয়ে ভাবতে ভালো লাগে, যেটা অস্বীকার করার কোনো উপায় নেই। সকালে মিলাতের ঘুম ভাঙে সোয়া 7টায়। আর মোরা ভেঙে নিজের পোশাক ঠিক করে হাত ব্যাগ আর ফোন সহ অনুরূপের চেম্বার ছেড়ে বেরিয়ে আসতেই অনুরূপের সাথে দেখা। কেবিনের দিকে আসছিল সে। ওকে দেখে মৃদু হেসে বলল, ঘুম হলো? মিলাত হাসি মুখে জবাব দিল, জি ডাক্তার, ধন্যবাদ আপনাকে। এই নিন আপনার চাবি। ধন্যবাদ। আচ্ছা, বাবাকে নিয়ে যেতে পারবো কবে? আজই। আমি 8টায় রুটিন চেক আপ শেষে রিলিজ দিয়ে দেব। আচ্ছা, তাহলে আমি এখন বাবার কাছে যাই। ঠিক আছে, আপনি যান, আমি আধ ঘন্টা পর আসছি। মিলাদ চলে গেল হারুন সাহেবের কেবিনে। এসেই দেখলো মিনারা বেগম আর রুজিনা বেগম হারুন সাহেবকে খাওয়াচ্ছেন। ওকে দেখে মিনারা বেগম বলে উঠলেন, কি রে, কোথায় ছিলে? মিলাত একবার ভাবলো অনুরূপের চেম্বারে ঘুমিয়েছে। এটা কি বলা ঠিক হবে, নাকি অন্য কিছু বুঝবে? আশঙ্কার কথা চিন্তা করে মিলাত সত্যিটা বলল না। এগিয়ে আসতে আসতে বলল, কাছেই গিয়েছিলাম চা খেতে। রুজিনা বেগম ভাবিকে বললেন, ইস, সারা রাত জেগেছিল মেয়েটা, এই জন্যই ঘুম পাচ্ছিল বলে চা খেতে গেছে। মিনারা বেগমও মাথা নাড়লেন, বললেন, তুই বাসায় যা, আমরা তোর বাবাকে নিয়ে আসছি। সমস্যা নেই, আর কিছুক্ষণই তো, বাবাকে একটু পরে রিলিজ দেবে। এবার হারুন সাহেব মুখ খুললেন, বললেন, হ্যাঁ, তোর মায়ের কথা শোন, বাড়ি যা, আমি ঠিক আছি। বাবা মা ফুফুর জোরাজোরিতে মিলা তো থাকতে পারলো না। বেরিয়ে যাবার সময় শুনতে পেল দুটো নার্স ওর পেছনে নিচু গলায় কথা বলছে ওর ব্যাপারই। একজন বলছে, দেখেছো তমা, এই মেয়েটা গতকাল রাতে অনুরূপ স্যারের চেম্বারে ঘুমিয়েছিল। কি বলো, সত্যি? তার বলতে, আমি নিজের চোখে দেখেছি ওকে ঢুকতে। ও চাবি পেল কোথায়? কোথায় আবার, স্যার দিয়েছে হয়তো। আশ্চর্য, জীবনেও তো স্যার নিজের চেম্বারের চাবি কাউকে দিতে দেখিনি। আমার মনে হয় ওদের ভেতর কিছু চলছে। কি চলছে? বোকা নাকি তুমি? ওরা বিয়ে টিয়ে করেছে হয়তো। স্যার তো কিছু বলল না, পরে বলবে হয়তো। শোনো, এগুলো কাউকে বললো না। আচ্ছা। মিলাতের বিরক্ত লাগলো, এসব মহিলারা এমন নিম্ন চিন্তাধারার কেন। ও আর এসব শুনলো না, সোজা বাসায় চলে গেল। এদিকে পুরো হাসপাতালে নার্সদের মধ্যে রটে গেছে ডাক্তার অনুরূপ বিয়ে করেছে এবং তার দুটি পুত্র সন্তানও রয়েছে। এসব কথা অনুরূপের কানেও এসেছে। রাগের বদলে অনুরূপ যেন মজাই পেল কথাগুলো শুনে। সাইফুল খেয়াল করছে ইদানিং চৈতির ব্যবহার অন্যরকম। আগের মতো মাখো মাখো ভাবটা নেই, কেমন যেন এড়িয়ে চলে। সারাক্ষণ নিজের মনে কি যেন ভেবে ভেবে হাসে, আবার ও সামনে গেলে মুখটা বেজার করে রাখে। কি হয়েছে জিজ্ঞেস করলেও ঠিকঠাক উত্তর পাওয়া যায় না। আজ ঢাকায় ফিরে খোলাখুলি আলোচনা করার কথা ভাবছে সাইফুল। চৈতির কি হয়েছে এটা জানতে হবে। রেভানের কোনো কাজেই মন বসছে না।
কেমন যেন ছন্ন ছাড়া দিন কাটছে আজ। নিজের ওপরই নিজে বেজায় বিরক্ত হলো সে। প্রত্যেকবারই মানুষ চিনতে কি করে ভুল হয়। আবার এদিকে বেনামি কেউ ওকে আজ একটা ফুলের তোড়া আর দামি ঘড়ি পাঠিয়েছে। কোনো নাম ঠিকানা ফোন নাম্বার কিচ্ছু নেই। কি হচ্ছে এসব? হঠাৎই রেভানের মনে হলো, যদি কখনো আবার মিলাতের সামনে দাঁড়ায় তখন কিভাবে কথা শুরু করবে, নাকি না চেনার ভান করে চলে আসবে। ভাইকে বাসায় দিয়ে রুজিনা বেগম চলে গেলেন চট্টগ্রাম। নীরুর পরীক্ষা পিছিয়েছে। বেচারি পরীক্ষা শেষ হওয়া ছাড়া আসতেও পারবে না। আবার বাসায় একাও, তাই রুজিনা বেগম চলে গেলেন। দুপুরে ঘুম থেকে উঠে গোসল সেরে বাবা মায়ের সাথে খেতে বসলো মিলাত। খেতে খেতে হারুন সাহেব বললেন, মাস্টার্সে ভর্তি হয়ে যা। হ্যাঁ, যাব কাল পরশু। তোমার অফিসে কি কোনো পোস্ট খালি হবে? পাশাপাশি চাকরিও দরকার একটা। তোর চাকরি করতে হবে না, তুই পড়। মাস্টার্স করে স্কলারশিপের আবেদন কর। বাইরে গিয়ে ডাবল মাস্টার্স করে সেখানে সেটেলড হয়ে যা। মিলাত কিছু বলার আগে মিনারা বেগম ধমকে উঠে বললেন, কি বলে এসব? মেয়েকে কি সারা জীবন নিজের কাছেই রাখবা? ওর বয়সই বা হলো কত? তুমি চুপ করো, আমি মেয়ের ভালোই চাই। মিলাত দেখলো অবস্থা বেগতিক, তাই সে পরিস্থিতি ঠান্ডা করার জন্য বলল, তোমরা চুপ না করলে কিন্তু আমি বাসা ছেড়ে দেব। এই তো ঠান্ডা। চুপচাপ তিনজনে খাওয়া শেষ করলো। খাওয়া শেষ করে এসে মিলাত দেখলো ওর ফোনে একটা মিসড কল উঠে আছে। ডাক্তারের মিসড কল। মিলাত ব্যাক করলো, কিন্তু ধরলো না মানুষটা। দুপুরের খাবারের পর নিজের বিছানায় একটু শুতেই মিলাতের গায়ের ঘ্রাণটা নাকে এলো। এতে যেন ভীষণ ভালো লাগা কাজ করলো ওর। মিলাতের গায়ের ঘ্রাণে এমন এক আরামদায়ক অনুভূতি তৈরি হলো অনুরূপের মনে, যেন সমস্ত ক্লান্তি মুহূর্তেই দূরে সরে গেল। খাবারের পরের সে অলস দুপুরে নিজের বিছানায় শুয়ে অনুরূপ যেন ঘ্রাণের ভেতর দিয়ে মিলাতের অস্তিত্বকে আরো গভীরভাবে অনুভব করতে পারল। অনুরূপের মনে হলো পৃথিবীর সমস্ত সুন্দর মুহূর্ত যেন এই ছোট্ট ঘ্রাণেই বন্দী। তবে মুহূর্তটা স্থায়ী হলো না বেশিক্ষণ। একজন নার্স দ্রুত এসে খবর দিলেন, ইমার্জেন্সি রোগী এসেছে। একটা মেয়ে অ্যাক্সিডেন্ট করেছে। মেয়েটার নাম নাইমা জাহান। দ্রুত নামতে গিয়ে শাড়ি পায়ে পেঁচিয়ে অসাবধানতায় সিঁড়ি থেকে পড়ে কপাল কেটে গেছে নাইমার। 6টা সেলাই লেগেছে। ওর সাথে ওর মা বাবা এসেছে। তারা অনুরূপকে দেখে কিছুটা বিব্রত হলেন। প্রয়োজনের অতিরিক্ত কথা বললেন না। অনুরূপ যেন হাঁপ ছেড়ে বাঁচল। প্রেসক্রিপশন দিয়ে ওকে রিলিজ দিয়ে দেওয়া হলো। হাসপাতালের বাইরে এসে হঠাৎই নাইমা বাবা মাকে বলল, তোমরা যাও, আমি আসছি। কোথায় যাবি? সালেহা বেগম প্রশ্ন করলেন। ওয়াশরুমে। ও আচ্ছা, যা। নাইমা দাঁড়ালো না, দ্রুত হাসপাতালের ভেতরে ঢুকে অনুরূপের কেবিনের দিকে এগোলো। চেক আপ শেষ করে অনুরূপ আসছিল বিপরীত দিক থেকে। ওকে দেখে নাইমা পথ রোধ করে দাঁড়ালো। ভূমিকা ছাড়াই ঝাঁঝালো গলায় প্রশ্ন করলো, আমাকে রিজেক্ট করলেন কেন? আমি কি দেখতে খারাপ? অনুরূপ কিছুটা বিব্রত বোধ করলো এমন প্রশ্নে, তবুও শান্ত গলায় বলল, দেখুন মিস, আপনি দেখতে খারাপ নন, যথেষ্ট সুন্দরী। তবে আমি তো সুন্দরী খুঁজিনি। কি খুঁজছেন তাহলে? মায়াবতী। পেয়েছেন? এক মুহূর্তের জন্য মিলাতের চেহারাটা ভেসে উঠল অনুরূপের চোখের সামনে। অনুরূপ কিছু বলল না, হাসলো কেবল। নাইমার আর বোঝার বাকি রইল না। নিশ্চুপে সরে এলো অনুরূপের সামনে থেকে। হাসপাতাল থেকে বের হতে হতে চোখের পানি মুছল। তারপর বাবা মায়ের সাথে ফিরে গেল বিয়ে বাড়িতে। বেলা 3:30টায় চেম্বার থেকে বের হয়ে ফোন চেক করতে অনুরূপ দেখতে পেল মিলাতের দুটো মিসড কল। তড়িঘড়ি করে কল ব্যাক করলো সে। মিলাত তখন নিজের বারান্দায় দোলনায় বসে দোল খাচ্ছিল আর আকাশ দেখছিল। ফোনের শব্দ পেয়ে ঘরে এসে বিছানার উপর রাখা ফোনটার দিকে চাইতেই দেখলো অনুরূপের কল। দ্রুত রিসিভ করতে ওপাশ থেকে অনুরূপের গলা পাওয়া গেল। সে কৈফিয়তের ভঙ্গিতে বলল, সরি সরি, আসলে হঠাৎ একটা ইমার্জেন্সি পড়ে গিয়েছিল। ইটস ওকে। বাসায় যাচ্ছেন? হ্যাঁ। আপনি কি করছেন? কিছু না,
বোরিং লাগছে। উপন্যাসের বইগুলো সব পড়া শেষ। নতুন বই কেনা লাগবে। থ্রিলার বই পছন্দ করেন? হ্যাঁ, থ্রিলারই ভালো লাগে বেশি। ঠিক আছে, আমি কল করলে 15 মিনিট বাদে একটু বাসার নিচে নামবেন। কেন? নামলেই দেখবেন। আচ্ছা। ফোন রাখার পর 15 মিনিটই চলে এলো অনুরূপ। মিলাদকে ফোন করে নিচে নামতে বলল। মিলাদ মাথায় একটা ওড়না পেঁচিয়ে নিচে নামলো। অনুরূপ গাড়ি থেকে দুটো বই বের করে এগিয়ে দিয়ে বলল, নিন, এগুলো পড়ুন। গাড়িতে এই দুটোই ছিল। এগুলো পড়া শেষ হলে বলবেন, আরো এনে দিব। আমার লাইব্রেরিতে অসংখ্য বই আছে। মেডিকেলে ঢোকার আগে পড়েছি, এখন আর পড়া হয় না। মিলাদ বইগুলো হাতে নিয়ে বেশ খুশি হলো। প্রফুল্ল স্বরে বলল, অনেক ধন্যবাদ ডাক্তার। অনুরূপ স্বভাবসুলভ হাসল। মিলাত আবারও বলল, বাসায় আসুন না। না না, আজ না, অন্য একদিন। আসুন না প্লিজ। মিলাতের মুখের দিকে চেয়ে অনুরূপ না করতে পারল না। ও বাসায় আসতে মিনারা বেগম আর হারুন সাহেব ওকে চিনতে পারল। তারা খুব খুশিও হলেন। এই ছেলেটা ভীষণ ভালো। মিলাতের আজ বেঁচে থাকার পেছনেও এই ছেলের হাত আছে। ছেলেটা সেদিন মিলাতকে না নামিয়ে আনলে কি হতো ভাবতেও ভয় লাগে। ওদের সাথে টুকটাক গল্প করে চলে গেল অনুরূপ। মিনারা বেগম বেশ কয়েকবার ভাত খেতে বলল, অনুরূপ খেলো না, অন্য একদিনের আশ্বাস দিয়ে চলে গেল। সন্ধ্যায় সাইফুল চা খেতে খেতে বলল, চৈতি, একটু বসবে, কিছু কথা ছিল। বলো। চৈতি বসলো। তোমার কি হয়েছে? কি আবার হবে? এই যে কেমন চুপ হয়ে আছো, আমাকে এড়িয়ে যাচ্ছ, কাছে আসতে দিচ্ছ না। কি হলো তোমার? কিছু না, বলো প্লিজ। না বললে বুঝবো কিভাবে? আমি ডিভোর্স দিব তোমাকে। সাইফুল চমকে উঠল। বিস্মিত স্বরে বলল, কি বলছো? হ্যাঁ, আমার তোমাকে আর ভালো লাগে না। তুমি মিলাতের কাছে ফিরতে পারো। মানে কি? মানে হলো আমি এখন অন্য একজনকে পছন্দ করি। কাকে? তোমার বন্ধুকে। কোন বন্ধু? রেভান। চৈতির কথা শুনে সাইফুলের মাথা ব্যথা করতে শুরু করলো। সে অনেক চেষ্টা করলো চৈতিকে বোঝাতে, কিন্তু চৈতি অনড়। চৈতিকে বুঝিয়েও যখন কাজ হলো না, তখন রেভানকে কল করলো সাইফুল। রিসিভ করেই গালি দিয়ে বলল, এত খারাপ তুই? শেষ পর্যন্ত বন্ধুর বইয়ের দিকে নজর দিলি? আচমকা অপবাদে অবাক হয়ে গেল রেভান। ভ্রু কুঁচকে বলল, কি বলছিস এসব? তুই বন্ধু নামের কলঙ্ক। তোর থেকে এটা আশা করিনি। রেভান এবার জোরে ধমক দিয়ে বলল, কি করেছে আমি? ক্লিয়ার করে বল। ফালতু অপবাদ দিবি না। তুই আর চৈতি নাকি প্রেম করছিস? ও এখন আমাকে ডিভোর্স দিবে তোর জন্য। রেভান বিষম খেলো। কাশতে কাশতে বলল, মাথা ঠিক আছে তোর? আমি তোর বউয়ের সাথে কেন প্রেম করতে যাব? মিথ্যা বলবি না। চৈতি আমাকে বলেছে সব। রেভানের মাথা গরম হলো। ও চিবিয়ে চিবিয়ে বলল, ঠিক আছে, আমি তোর বাসায় আসছি। তোর সামনেই তোর বউকে জিজ্ঞেস করব, তখন শুনে নিস। কথাটা বলেই রেভান ফোন কেটে দিল। ওর মেজাজ এখন তীব্র ঝড়ের মতো। ফোনটা কেটে দিয়ে ঘরের এক কোণে গিয়ে দাঁড়ালো, যেন নিজের রাগ সামলানোর চেষ্টা করছে। কিন্তু যতবার কথাগুলো মনে পড়ছে, ততবার মনে হচ্ছে মাথার ভেতর আগুনের স্রোত বইছে। কি অবিচার! এমন মিথ্যে অভিযোগ, এমন অপবাদ সে কল্পনাও করতে পারেনি। হঠাৎ মাথায় এলো কয়েকদিন আগের কথা। একটু ভাবতে দুয়ে দুয়ে চার মেলাতে সক্ষম হলো সে। তার মানে নিজের কুৎসিত আকাঙ্ক্ষা পূরণের জন্য চৈতি মিলাতের নামে মিথ্যা বলেছে, যেন ও মিলাতকে ভুল বুঝে দূরে সরে যায়। রেভান সাথে সাথে মাথায় হাত দিয়ে বসে পড়ল। এই মুহূর্তে নিজেকে জুতো পেটা করতে ইচ্ছে করছে। কেন যাচাই না করে রাগের বশবর্তী হয়ে মেয়েটাকে অমন কঠিন কথাগুলো শোনালো? এখন কোন মুখে দাঁড়াবে মেয়েটার সামনে? নিজের ভুলের জন্য নিজেকে দোষারোপ করতে শুরু করলো রেভান। তবে মনে মনে প্রতিজ্ঞা করলো, কাল পৌঁছেই মিলাদকে সরি বলবে। সকালে ঘুম থেকে উঠেই চৈতি নিজের লাগেজ গুছিয়ে ফেলল। এখন মুখ্য কাজ হচ্ছে
বাবার বাড়ি যাওয়া। সাইফুলকে বলার প্রয়োজন মনে করলো না সে। বাসা থেকে বেরিয়ে হারুন সাহেবের বাসার উদ্দেশ্যে রওনা হলো চৈতি। সকালে ঘুম ভেঙেছে মিলাতের, আর মোরা ভেঙে উঠে বসতেই মুখে এসে লাগলো রোদের উষ্ণতা। এক টুকরো হাসি দেখা গেল ঠোঁটের কোণে। আজ ভার্সিটিতে যাওয়া লাগবে, মাস্টার্সের ফর্ম তুলতে হবে। ফ্রেশ হয়ে রান্নাঘরের দিকে গেল মিলাত। মা নাস্তা বানাচ্ছে দেখে মিলাত বলল, দেখি, দাও আমাকে, আমি করছি। তোর এগুলো করা লাগবে না, তুই একটু চা বসা, আদা লবঙ্গ আর লেবু দিস, তোর বাবা ঠান্ডা লেগেছে হঠাৎ। মিলাত চায়ের পানি বসাতে বসাতে জানতে চাইলো, কিভাবে? জানি না, হঠাৎ সকাল থেকে বলছে গলা ব্যথা। ঠিক আছে, গরম পানি, চা আর সব গরম গরম খাওয়া, চলে যাবে। ওটাই করছি। আব্বু কি অফিস যাবে? হ্যাঁ, রেডি হচ্ছে। মিলাত চা নিয়ে বাবার ঘরে গেল। হারুন সাহেব গলার টাই বাঁধছেন। মিলাত এগিয়ে এসে বলল, আব্বু, আমি বেঁধে দিই? হারুন সাহেব আপ্লুত হয়ে বললেন, দে মা। মিলাত সুন্দর করে বাবার টাই বেঁধে দিল। হারুন সাহেব মেয়ের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, সবসময় খুশি থাকিস মা, কখনোই নিজেকে ছোট ভাববি না। বাবা তো আছেই। মিলাতের চোখে পানি জমল। তবুও নিজেকে সামলে নিয়ে কপট রাগের ভঙ্গিতে বলল, ঠান্ডা বাঁধিয়েছ কিভাবে? এখনো বাচ্চামি করো কেন? এই নাও, চা খাও, সুস্থ থাকতে হবে। হারুন সাহেব হাসলেন। বাবার হাসি দেখে মিলাতও হেসে ফেলল। হারুন সাহেব নাস্তা খেয়ে অফিসে যাবার পরপরই চৈতি আসলো। ওকে দেখে মিনারা বেগম চটে গেলেন। কঠোর স্বরে জিজ্ঞেস করলেন, কেন এসেছিস? চৈতি মায়ের পেছনে দাঁড়িয়ে থাকা মিলাতের দিকে চেয়ে বলল, শুনলাম তোমাদের আদরের মেয়ে নাকি কষ্টে মরে যাচ্ছে জামাই শোকে। বোন হয়ে বোনের কষ্ট কি দেখতে পারি? তাই তো ছেড়ে দিয়ে এলাম গাধাটাকে, গিয়ে আবার ঝুলে পড়তে বলো। মিনারা বেগম সাথে সাথে চল লাগালেন মেয়ের গালে। চিৎকার করে বললেন, চলে যা এখান থেকে, আমার সম্পত্তির ভাগ দাও, তাহলেই যাব। কিসের সম্পত্তি? তোকে ত্যায্য করেছি। ওটা মুখে, কাগজে কলমে হয়নি। এত কথা শুনতে চাই না আমি। সম্পত্তির ভাগ চাই, ব্যাস। পাবি না। দেখা যাক, যতদিন আমি আমার সম্পত্তি না পাই ততদিন আমি এখানেই থাকবো। এটা বলে মিনারা বেগমকে ধাক্কা দিয়ে ভেতরে ঢুকে নিজের রুমে চলে গেল চৈতি। মিনারা বেগম আঁচলে মুখ লুকিয়ে কাঁদছেন। কি এমন অপরাধের শাস্তিতে সৃষ্টিকর্তা তাকে এমন অভিশাপ দিলেন? মিলাত মাকে সামলে ঘরে দিয়ে এসে নিজেও নিজের ঘরে গেল। ঘরে ঢুকে দরজা বন্ধ করলো। বুকটা ধড়ফড় করছে, শ্বাস যেন আটকে আসছে। চৈতির কথাগুলো বারবার কানে বাজছে, আর সেই তাচ্ছিল্যের হাসিটা মনে পড়লে গা শিউরে উঠছে। মানুষ কিভাবে এত নিকৃষ্ট হতে পারে? এক মুহূর্তে চৈতির ব্যবহার মিলাতের মনকে এমন ভাবে নাড়া দিয়ে গেল যে নিজেকে ঠিক রাখতে পারছে না সে। বিছানায় বসে হাত দিয়ে মাথা চেপে ধরে মিলাত। চোখ বুজলে মনে হচ্ছে চৈতির কথাগুলো তার আত্মসম্মান আর মানসিক শান্তিতে আঘাত করছে। নিজের বোন হয়েও কিভাবে কেউ এমনটা করতে পারে? রাগ, হতাশা আর কষ্ট মিলেমিশে একটা অস্থিরতা তৈরি করেছে তার ভেতরে। বেশ কিছুক্ষণ শাওয়ারের নিচে দাঁড়িয়ে নিজেকে শান্ত করার চেষ্টা করলো মিলাত। যখনই জীবনে একটু শান্তি খুঁজতে চায়, তখনই যেন শান্তি আরো ছুটে পালায়। কেন? গোসল শেষ করে কোনো রকম তৈরি হয়ে ভার্সিটিতে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়লো। আজ আর নাস্তা খাওয়ার মন নেই। এই বাসাটাই যেন দমবন্ধ লাগছে এখন। রেভান দুপুর নাগাদ পৌঁছেছে ঢাকায়, যদিও আজ আসার কথা ছিল না। দুদিন পর বিয়েতে আসবে ভেবেছিল, তবু আসতেই হলো। ট্রেন থেকে নেমে সিএনজিতে উঠে ভাবলো আগে কি করবে। সাইফুলের বাসায় যাবে নাকি মিলাতের সঙ্গে দেখা করবে? ভাবতে ভাবতে মনে হলো মিলাতের সঙ্গে দেখা করাটা বেশি জরুরি। সত্যিটা জানা দরকার, কিন্তু এখন মিলাতকে পাবে কোথায়? রেভান তৎক্ষণাৎ মিলাতকে ফোন করলো। ফোন বাজলো ঠিকই, তবে রিসিভ হলো না। এভাবে বেশ কয়েকবার কল করার পরও রিসিভ না হয় রেভান চিন্তিত হয়ে গেল। এখন কি করবে? মেয়েটা কি ইচ্ছা করে ফোন ধরছে না? ভাবতে ভাবতে ফোন বেজে উঠল ওর। মিলাত ফোন করেছে। তড়িঘড়ি করে রিসিভ করে বলল, হ্যালো মিলাত, একটু দেখা করতে পারবে এখন? মিলাত গম্ভীর স্বরে প্রশ্ন করলো, কি দরকারে? আমার কিছু উত্তর জানা ছিল। মিলাত একটু ভেবে বলল, ঠিক আছে, কোথায়, কখন?
এখনই। তুমি কোথায় আছো? আমি ভার্সিটিতে এসেছিলাম, এখন বের হচ্ছি। তাহলে টিএসসিতে চলে যাও, আমি আসছি। ঠিক আছে। রেভান দ্রুতই আসার চেষ্টা করলো, তবে জ্যাম ঠেলে পৌঁছাতে একটু দেরি হয়ে গেল। অনেকদিন পর মিলাদকে চোখের সামনে দেখে মনটা ভালো হয়ে গেল। তবে ওর মুখশ্রী কাঠিন্যে ভরপুর। হবে নাই বা কেন? সেদিন কি কম কথা শুনিয়েছিল? মনে পড়তেই নিজের উপর রাগ হয় রেভানের। তবু সাহস সঞ্চার করে মিলাতের সামনে এসে দাঁড়ালো। ওকে দেখেই মিলাত কাট কাট স্বরে বলল, কি জানতে চান বলুন। কোথাও বসি? আমার দাঁড়িয়ে কথা বলতে সমস্যা হচ্ছে না। আপনার সমস্যা হলে আপনি এখানে বসতে পারেন। রেভান একটু মিনতি স্বরে বলল, মিলাত প্লিজ একটু সহজ হও। দেখুন, আমার আপনার সাথে কথা বলার বা দেখা করার বিন্দু মাত্র আগ্রহ ছিল না। শুধুমাত্র আপনার একটা উপকারের কথা মনে করে বাধ্য হলাম। রেভান দুঃখ পেল, ধৈর্য ধরল, যথাসম্ভব নরম কণ্ঠে বলল, ঠিক আছে, তোমার যেটা ইচ্ছা। একটা হতাশার শ্বাস ফেলে ফের প্রশ্ন করলো, আঙ্কেল কেমন আছেন এখন? আলহামদুলিল্লাহ, ভালো। আসলে সেদিন ওভাবে বলাটা আমার উচিত হয়নি। আম সরি মিলাত। তোমার বান্ধবীর বলা কথাগুলো শুনে আমার মাথা খারাপ হয়ে গেছিল। তাই ওয়েট ওয়েট, কোন বান্ধবী? মিলাত ভ্রু কুঁচকে প্রশ্ন করলো। তোমার বান্ধবী চৈতি। রেভানের কথা শুনে মিলাত কপালে হাত দিয়ে পাশের বেঞ্চটায় বসে পড়ল। এতটাই বাকরুদ্ধ হয়েছে যে কথাই বের হচ্ছে না মুখ দিয়ে। রেভান ওর পাশে বসে ওকে লক্ষ্য করে চিন্তিত স্বরে বলল, কি হয়েছে তোমার? নামটা যেন কি বললেন? মিলাত কাপা স্বরে প্রশ্ন করল। চৈতি। ও মাই গড! মিলাতের চোখে পানি এলো। রেভান মরিয়া হয়ে জিজ্ঞেস করলো, কি হলো বলো প্লিজ, চুপ থেকো না। মিলাত অশ্রু চোখে ওর দিকে চেয়ে কম্পিত স্বরে বলল, চৈতি আমার বোন। এবার শক লাগলো রেভানের। সে অবিশ্বাস্য স্বরে বলল, আসলেই? মিলাত মাথা নাড়ল, বলল, হ্যাঁ। আমি জানি না ও আপনাকে কি বলেছে, তবে ওর জন্য আজ আমার এই অবস্থা। ও আমার জীবনটা তছনছ করে ফেলেছে। ওর জন্য আমি আমার সংসার হারিয়েছি। মানে? ওর স্বামী সাইফুলের দ্বিতীয় বউ ও। প্রথম বউ আমি। বিয়ের 6 মাসের মধ্যে সাইফুল আমাকে ডিভোর্স দিয়ে ওকে বিয়ে করে। ওদের মধ্যে পরকীয়া প্রেম চলছিল, আমি জানতাম না। অথচ আমাদের প্রেম ছিল 5 বছরের। ও এত ভালোবাসতো আমায় যে আমি কল্পনাও করতে পারিনি এমন কিছু ঘটবে। কিন্তু বেশি ভালোবাসা কপালে সয় না। ডিভোর্সের পর আমি ভেঙে পড়ি। আর সবচেয়ে কষ্ট হয় নিজের বোনের বেইমানি দেখে। তাই সুইসাইড করার চেষ্টা করি। এতটুকু বলে থামে মিলাত। দাঁতে দাঁত চেপে নিজেকে শান্ত করার প্রয়াস চালায়। পাশ থেকে রেভান পুরোপুরি বনে আছে। নিজেকে শান্ত করে মিলাত গম্ভীর স্বরে বলল, আশা করি আপনার যা জানার আপনি জেনেছেন। ও আপনাকে কি বলেছে আমি জানতে চাই না। শুনলে হয়তো ঠিক থাকতে পারবো না। আরেকটা কথা, আমাকে নিয়ে কোনো স্বপ্ন দেখবেন না। আমি আর কখনোই ভালোবাসা নামক ভাঙা গড়া সম্পর্কে জড়াতে চাই না। আসি। নিজের কথাগুলো শেষ করে মিলাত আর দাঁড়ালো না, চলে গেল সেখান থেকে। রেভান এখনো বাকশূন্য। হাসপাতাল থেকে বেরিয়ে অনুরূপ ভাবলো, আজ মিলাতের সাথে দেখা করা যায় কোনো বাহানায়। আঙ্কেলকে দেখতে এসেছি বললে কেমন হয়? এসব ভাবতে ভাবতে যখন এগোচ্ছিল, তখন ফুটপাত ধরে মিলাতের মতো কাউকে ধীর গতিতে হাঁটতে দেখে গাড়ি থামালো। ভালো মতো পরখ করে দেখে বুঝলো এটা মিলাতি। একটু খুশি হয়ে ডাক দিল, মিলাত, শুনছেন? মিলাত শুনতে পেল না অনুরূপের ডাক। আসলে সে হাঁটছে ঠিকই, তবে ঘোরের মধ্যে। অনুরূপ আরেকবার ডাকলেও যখন শুনলো না, তখনও গাড়ি থেকে নেমে মিলাতের কাছে গেল। সামনে দাঁড়িয়ে বলল, এই যে মিলাত, শুনছেন? মিলাতের ধ্যান ভাঙল। সে বিষণ্ণ স্বরে বলল, ও, খেয়াল করিনি। অনুরূপ চিন্তিত স্বরে বলল, ঠিক আছেন আপনি? মিলাত মাথা নাড়ল, তবে ওকে দেখে মনে হচ্ছে না ও ঠিক আছে। অনুরূপ নরম কণ্ঠে বলল, চলুন আপনাকে পৌঁছে দিই। অন্য সময় মিলাত হয়তো একটু আপত্তি করত, তবে আজ করল না। শরীরটা কেমন জানি অবশ হয়ে আসছে, ভালো লাগছে না কিছুই। কিন্তু ঘরে গিয়েও শান্তি নেই। কি করবে ও?
মিলাদকে বাসার সামনে নামিয়ে দিয়ে অনুরূপ বলল, যাই হয়ে যাক, ভেঙে পড়া যাবে না, শক্ত হতে হবে। নিজেকে সামলে নিন প্লিজ। মিলাদ মলিন হাসল, বলল, ধন্যবাদ ডাক্তার। এই দৃশ্যটাকে খুব তীক্ষ্ণ নজরে ছাদ থেকে দেখল চৈতি। হঠাৎই কুটিল হাসি ফুটে উঠল মুখে। সে বড় বড় কদম ফেলে নেমে এলো নিচে। দরজার সামনে দাঁড়িয়ে অপেক্ষা করতে লাগলো মিলাতের জন্য। মিলাতকে উপরে উঠে আসতে দেখে বেশ রসালো গলায় বলল, তুই দেখি আমাকেও ছাড়িয়ে যাচ্ছিস। তোকে এখন থেকে গুরু বলবো। সাইফুল ছাড়ার পরই রেভান, আবার এখন আরেকটা। তবে যা বলিস, এই ছেলেটা মারাত্মক হট, তবে আমার রেভানের থেকে কম। শোন, তোকে আমি ছেড়ে দেব যদি রেভান আমার হয়, আর যদি ও আমার না হয় তাহলে তোকে শেষ করব, যেন ও তোকে না পায়। গাড়ি স্টার্ট দেওয়ার সময় পাশের সিটে খেয়াল করতে অনুরূপ দেখতে পেল মিলাত নিজের হাত ব্যাগটা রেখে গেছে ভুলে। নিজেই দিয়ে আসবে ভেবে ওর ব্যাগটা হাতে নিয়ে গাড়ি থেকে নেমে ভেতরে আসলো। একতলা সিঁড়ি পেরিয়ে দোতলায় ওঠার সময় চৈতির কথাগুলো স্পষ্ট শুনতে পেল। রাগে মুহূর্তেই মেজাজ খারাপ হয়ে গেল। হন হন করে উপরে উঠে এসে মিলাতের পাশাপাশি দাঁড়িয়ে কঠোর স্বরে বলল, অনেক বলেছেন, আর একটা উল্টাপাল্টা কথা বললে খুব খারাপ হয়ে যাবে। আপনার কি লজ্জা করে না? বড় বোন হয়ে ছোট বোনের জীবনটা নষ্ট করলেন। চৈতি কুৎসিত একটা হাসি দিয়ে বলল, কি রে, মিলাত তো নাগর দেখে আমার হুমকি দেয়। মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ। এবার মিলাত মুখ খুলল। কেন জানি এই মানুষটার অপমান সহ্য হলো না। চৈতি এবার উচ্চস্বরে হেসে বলল, বাপরে, এত পীড়িত। সাইফুলও কিন্তু তোরা অনেক ভালোবাসতো, তবুও তো আমার প্রেমে মজিল। সবাইকে আপনার মতো নিজ ভাবেন কেন? অনুরূপ ক্ষেপে উঠল। চৈতি তাচ্ছিল্যের সুরে বলল, ওরে বাপরে, এত পীড়িত? তাইলে ওরে বিয়ে করেন, আজকে, এখনই। প্লিজ চুপ করবে? মিলাদ চিৎকার করে বলল। অনুরূপের জেদ চেপে গেল। ওর চরিত্র আরেকজনের সাথে তুলনা করার সাহস পায় কোথায় এই মেয়ে? অনুরূপ হঠাৎই মিলাতের দিকে হাত বাড়ালো। দৃঢ় স্বরে বলল, আমি তোমাকে বিয়ে করতে চাই মিলাত। ভেবেছিলাম ধীরে ধীরে মনের অনুভূতি ব্যক্ত করব, হাতে হাত রেখে পথ চলবো, তোমার কানে লাল গোলাপ গুজে দেওয়ার ছলে তোমার কাছাকাছি আসবো, কিন্তু সেটা হলো না। এই দুশ্চরিত্রা মেয়েটা আমাকে অন্য ছেলের সাথে তুলনা করছে। আমি মোটেও ওরকম না, আর আমি সেটা প্রমাণ করতে চাই। তুমি কি আমাকে একটা সুযোগ দেবে? অন্তত একটা সুযোগ দাও এটা প্রমাণ করার জন্য যে সব পুরুষ এক নয়। মিলাতের প্রচন্ড ভালো লাগা কাজ করলো। মন বলছে অনুরূপকে বিশ্বাস করতে। মিলাত ধীরে ধীরে নিজের হাতটা অনুরূপের পুরুষালী হাতের উপর রাখলো। অনুরূপ সন্তুষ্ট চিত্তে নিজের হাতের মুঠোর হাতখানা বন্দি করে চৈতির দিকে ফিরে বলল, ঘন্টা দুয়েক পর দেখা হচ্ছে, বরণডালা সাজিয়ে রাখুন। একদম হুট করে বলা নেই কোয়া নেই অনুরূপ আর মিলাতের বিয়েটা হয়ে গেল। মিলাতের বাসা থেকে বেরিয়ে নিজের বন্ধুদের খবর দিয়ে কাজী অফিসে আসতে বলল, আর নিজেও মিলাতকে নিয়ে চলল সেদিকে। পথে দুজনের মাঝে টু শব্দ হলো না। একরকম বিনা প্ল্যানেই বিয়েটা হয়ে গেল। মিলাত এখনো ঘোরের মধ্যে, এদিকে চৈতি মনে মনে খুশিতে ফেটে পড়ছে। এটাই তো চেয়েছিল সে। এভাবে যে পথের কাঁটা সরবে ভাবতেই পারেনি। এবার রেভান আর ওর মাঝে কেউ বাধা হতে পারবে না। এসব ভাবতে ভাবতে রেভানের মেসেজ এলো। ও দেখা করতে বলছে। ইস, সব আনন্দ কি আজই পেয়ে যাবে? নিজের মতো সাজতে বসলো চৈতি। কাজী অফিস থেকে ফেরার পথে প্রথমে মিলাতি মুখ খুলল। বিমর্ষ গলায় বলল, কাজটা কি আমরা ঠিক করলাম? না আপনার ফ্যামিলি না আমার ফ্যামিলি কেউ জানে না। আমরা বিয়ে করে ফেললাম। এখন যদি তারা না মানে? অনুরূপ মৃদু হেসে বলল, না মানার ব্যাপারটা হলো বিয়ের আগের, আর একবার বিয়ে হয়ে গেলে মানতেই হবে। হয়তো রাগ করবে একটু, পরে ঠিকই মেনে নেবে। তবুও আমার ভয় করছে। অনুরূপ ভরসা দিয়ে বলল, এবার থেকে আর ভয় লাগবে না, আমি সবসময় তোমার পাশে আছি। এখন আমরা কোথায় যাচ্ছি? তোমার বাসায়। আগে তোমার বাবা মাকে জানাই, পরে আমার বাসায় বলবো। আচ্ছা। মিলাদদের বাড়ির সামনে এসে অনুরূপ গাড়ি থামালো। নিজের সিট বেল্ট খুলে মিলাতের দিকে তাকাতেই দেখলো মেয়েটা রীতিমতো যুদ্ধ করছে। অনুরূপ হেসে এগিয়ে যেতে মিলাদ ভয়ে সিটিয়ে গেল।
অনুরূপ সিট বেল্ট খুলতে খুলতে গম্ভীর স্বরে বলল, যতদিন না তুমি আমার ব্যাপার নিশ্চিত হচ্ছ, আমাকে বিশ্বাস করতে পারছো, ততদিন তুমি এখানেই থেকো। আর চিন্তা করো না, আমি সব ঠিক করে দেব। এখন থেকে তোমার সমস্ত দুশ্চিন্তা আমার। তুমি শুধু তোমার মতো এগিয়ে যাও, আমি পাশেই থাকবো, বাধা হব না। মিলাদ মুগ্ধ হয়ে কেবল কথাগুলো শুনল। এই লোকটা এত সুন্দর করে কথা বলতে পারে, যেন জাদু জানে। অনুরূপ মিলাদকে নিয়ে বাসায় প্রবেশ করার পর হারুন সাহেব আর মিনারা বেগমের চিন্তিত মুখ দেখতে পেল। দুজনেই চিন্তায় অস্থির হয়ে আছে। ওদের দেখে মিনারা বেগম এগিয়ে এসে বলল, কোথায় গিয়েছিলে তোমরা? মিলাতের বাবা তো অফিস থেকে ফিরেই ওকে না পেয়ে চিন্তায় অস্থির। আমি এতক্ষণ বুঝ দিলাম, হয়তো বান্ধবীর বাসায় গেছে। তোমরা আসলে কোথায় গিয়েছিলে বলো তো? অনুরূপ অত্যন্ত বিনয়ের স্বরে বলল, মা, আপনি বসুন, আমি বলছি। মিনারা বেগম বুঝতে পারলেন না ছেলেটা তাকে মা ডাকছে কেন। তবুও তিনি কিছু বললেন না, চুপচাপ বসলেন। অনুরূপ ইশারা করলো মিলাদকেও বসতে। মিলাতও বসলো মায়ের কাছে। অনুরূপ এবার মিলাতের বাবা মাকে সবটা খুলে বলল। সব শোনার পর দুজনেই গম্ভীর হয়ে আছে। অনুরূপ মিলাতের বাবার হাত ধরে বলল, বাবা, আমাকে একটা সুযোগ দিন। আমি আপনাকে বলবো না, আমাকে বিশ্বাস করুন। আমি জানি একটা সময় আপনি আমাকে অবশ্যই বিশ্বাস করবেন। অনুরূপের দৃঢ় অথচ আকুতি ভরা কণ্ঠ শুনে হারুন সাহেব কিছু একটা ভাবলেন। পরে বললেন, তোমার বাসায় জানে? না। এখন গিয়ে জানাবো। তোমার বাবা মাকে বলবে আমার সাথে দেখা করতে। তারা 1 সপ্তাহের মধ্যে দেখা করবে আপনাদের সাথে। ঠিক আছে, এখন তুমি যাও। মিলাত এ বাড়িতেই থাকবে। ওর মাস্টার শেষে ওকে উঠিয়ে দেব। আচ্ছা বাবা। অনুরূপ মেনে নিল বাধ্য ছেলের মতো। চৈতির গালে রেভানের শক্ত হাতের একটা চড় পড়তেই গালটা ব্যথায় চিনচিন করে উঠল। চৈতি অবিশ্বাস্য দৃষ্টিতে তাকিয়ে রইল রেভানের দিকে। রেভান চিবিয়ে চিবিয়ে বলল, কেউ এতটা অমানুষ হতে পারে সেটা এই মহিলাকে না দেখলে জানতাম না। নিজের বোনের সংসার নষ্ট করে তার এই প্রাক্তনকে বিয়ে করে তার নামে অন্য মানুষের কাছে কুৎসা রটাতে বিবেকে বাঁধলো না। এত নষ্টা কোনো মেয়ে মানুষ হয় আমি জানতাম না। আর কি, তোর সাথে আমার সম্পর্ক, ছি, পৃথিবীতে একমাত্র মেয়েও যদি তুই হস, তবুও তোর দিকে ফিরে তাকানোর মতো রুচি আমার হবে না। অসভ্য, বেয়াদব, বেলাজ মহিলা। আর কখনো যদি মিলাতের ক্ষতি করার কথা চিন্তাও করিস, কেটে কুত্তাকে খাওয়াবো, মনে রাখিস। প্রচন্ড হিংস্র স্বরে কথাগুলো বলল রেভান। তারপর সাইফুলের দিকে চেয়ে বলল, আর তুই? তোকে কিছু বলার নাই। আমার ভাবতেও কষ্ট হচ্ছে তোর মতো অমানুষ আমার বন্ধু ছিল। মিলাতের মতো ভালো একটা মেয়েকে কষ্ট দেওয়ার ফল তুই হারে হারে পাবি। কথাগুলো বলে রেভান চলে যেতে নিলেই পেছন থেকে চৈতি চেঁচিয়ে বলল, মিলাত একটু আগে একজনকে বিয়ে করেছে। রেভানের আবার মাথা খারাপ হলো। হাঁটা থামিয়ে ঘুরে দ্রুত পায়ে হেঁটে এসে চৈতির ওপর আক্রমণাত্মক হওয়ার আগে সাইফুল বাধা দিল। রেভান তবুও দমল না। রাগে ফোঁসফোঁস করতে করতে বলল, আরেকটা মিথ্যা বলে জিভ টান দিয়ে ছিঁড়ে ফেলবো, নষ্টা কোথাকার। এবার মিথ্যা বলছি না, খোঁজ নিলেই বোঝা যাবে। সাইফুল, তোর বউকে থামা, নয়তো লাশও পাবি না। সাইফুল চৈতিকে ইশারা দিয়ে সরে যেতে বলল। চৈতি অবস্থা বেগতিক দেখে সরে গেল সেখান থেকে। রেভান নিজেকে শান্ত করে বেরিয়ে গেল। অনুরূপ ঘরে এসে ভাবতে লাগলো কিভাবে বাবা মাকে বলা যায় ব্যাপারটা। জেদের বসে বিয়ে করলো, এখন চিন্তা হচ্ছে বাবা মা যদি মেনে না নেয়। বিশেষ করে মা। অনুরূপ বেশ কয়েকবার শ্বাস টেনে নিজেকে আশ্বস্ত করে বাসায় ফোন করলো। আর মনে মনে জপতে থাকলো যেন কলটা বাবা ধরে। ওর মনের আশা পূর্ণ হলো। আমিনুল সাহেবই ফোন ধরলেন। অনুরূপ সালাম দিয়ে কুশল বিনিময় করে বলল, বাবা, আশেপাশে কি মা আছে? আমিনুল সাহেব চারপাশে একবার চোখ বুলিয়ে বললেন, না। কেন? বাবা, আমি না একটা কাজ করে ফেলেছি, তুমি মাকে একটু বুঝিয়ে বলো।
কি করেছি সেটা তো বল। বাবা, আমি বিয়ে করেছি। হারুন সাহেব আশ্চর্য হলেন। হঠাৎ করে ছেলে কাউকে না জেনে বিয়ে করে ফেললো কেন? তিনি বিস্মিত স্বরে বললেন, সত্যি? হ্যাঁ বাবা। কিভাবে হলো এসব? আমি 2 দিন পর শুক্রবারে বাড়ি এসে সব বলবো। তোর মাকে বলবো? না থাক, আমি এসে বলবো। আচ্ছা। বাবাকে বলে কিছুটা শান্তি পেল অনুরূপ। ও জানতো বাবা ছাড়া ওর পথ নেই। বাবাই হলো ওর জীবনের দমকল বাহিনী। চৈতি ক্ষেপে গেল ভীষণ। এভাবে কেউ কখনো ওকে অপমান করেনি। আর আজ কিনা যাকে ভালোবাসে সেই করলো। সব হয়েছে ওই মিলাতের জন্য। ঘুরে ফিরে সমস্ত রাগ গিয়ে পড়লো মিলাতের উপর। চৈতি মনে মনে পণ করলো রেভানকেও হাসিল করবে, আর যদি না পারে তাহলে মিলাতের এমন অবস্থা করবে যেন ওকে ভালোবাসে এমন প্রতিটা মানুষ কষ্ট পায়। চৈতি বাসায় ফিরল না রাতে। কোথায় আছে কেউ জানে না। বাসার সবাই ভাবলো সাইফুলের কাছে আছে, আর সাইফুল ভাবলো বাসায় আছে। কিন্তু চৈতি এই 2 জায়গার কোথাও নেই। রাতে ঘুমানোর সময় অনুরূপ ফোন করলো। মিলাত মনে মনে সুপ্ত বাসনা রেখেছিল এই কলটা আসার। খুশি মনে রিসিভ করতে ওপাশ থেকে অনুরূপ বলল, ঘুমিয়েছিলে? না, বই পড়ছিলাম। ও, কাল আমার সকালে শিফট। যদি ভার্সিটিতে যাও তাহলে বের হওয়ার সময় কল দিও। আচ্ছা। আপনি ঘুমাবেন না? হ্যাঁ, কথা শেষ করি। ও আচ্ছা। এরপর আর কারো মুখেই কথা এলো না। দুজনেই ফোনের অপর প্রান্তের মানুষটিকে অনুভব করছে। একটা সময় মিলাত বলল, আমার এখনো বিশ্বাস হচ্ছে না আমাদের বিয়ে হয়েছে। হ্যাঁ, অনেকটা তাড়াহুড়ো হয়েছে। তাই তুমি একদমই চিন্তা করো না। আমাদের বিয়ে ধুমধাম হবে আবার। মিলাত হাসলো, বলল, আর ইচ্ছে নেই। আমার সব ইচ্ছা মৃত। আপনার যা মন চায় তাই করবেন। না মিলাত, তুমি যা চাও তাই হবে। তোমার প্রত্যেকটা ইচ্ছা অনিচ্ছা আমার জন্য গুরুত্বপূর্ণ। আমি জানি না আপনি কেন আমাকেই বিয়ে করেছেন, তবে আপনি আশেপাশে থাকলে আমার ভালো লাগে। এইটুকু কথাই যথেষ্ট ছিল অনুরূপের জন্য। ভীষণ ভালো লাগার একটা রেশ ছুঁয়ে গেল মনে প্রাণে। অনুরূপ রোগী দেখেছিল, তখনই ফোন এলো ডিটেকটিভ বন্ধু হিমেলের। এতদিন পর ফোন পেয়ে অনুরূপ রিসিভ করলো। ওপাশ থেকে হিমেল বলল, দোস্ত, একটা মেয়ের কথা বলেছিলি না 1 মাস আগে, ওরে বড় বোনকে দেখতে পেয়েছিলাম আজ। কৌতূহলবশত পিছু নিতে জানতে পারলাম ওই মহিলা আজ ছোট বোনের উপর হামলা করাবে। দুজনকে ভাড়া করেছে মেয়েটার মুখে অ্যাসিড মারার জন্য। আমার মনে হলো তোকে জানানো দরকার, তাই বললাম। কথা শুনে অনুরূপের গলা শুকিয়ে গেল। ও চেম্বার ছেড়ে দ্রুত বেরিয়ে পড়ল আর লাগাতার মিলাতকে ফোন করতে শুরু করলো। কিন্তু মিলাতের ফোন বন্ধ বলছে। চিন্তায় মাথা ফেটে যাচ্ছে ওর। ক্লাস শেষ করে কিছুক্ষণ ক্যান্টিনে বসলো মিলাত। অনুরূপকে ফোন করবে ভেবে ফোনটা হাতে নিতে দেখলো চার্জ শেষ হয়ে ফোন বন্ধ হয়ে পড়ে আছে। চার্জ দেওয়ার কথা মনেই ছিল না। ক্লাসে আসার আগে কিছুক্ষণ চার্জে দিলেও হতো। থাক, কি আর করার। ফোনটা পুনরায় ব্যাগের ভেতর ভরে উঠে দাঁড়ালো। বাসায় ফিরতে হবে। ইউনিভার্সিটি থেকে বের হয়ে অনুরূপের কথা ভাবতে ভাবতে আপন মনে হাঁটতে লাগলো মিলাত। হঠাৎ কিছু একটা মনে হতে পেছনে ফিরে তাকালো। দেখলো 2টো লোক কেমন করে যেন তাকিয়ে আছে ওর দিকে। আবার দুপুর হয়, এদিকে রাস্তাটাও ততটা জনবহুল না। মিলাতের ভয় লাগলো। মস্তিষ্কে জড়ো হতে লাগলো নানা রকম ভীতিকর ভাবনা। জোরে পা চালিয়ে হাঁটতে লাগলো আর বারবার পেছনে তাকিয়ে লোকগুলো দূরত্ব মাপছিল। চোখে মুখে স্পষ্ট ভয়। আশেপাশে রিক্সা, সিএনজি, কিছু পাওয়া যাচ্ছে না। ফোন বন্ধ। আতঙ্কে বুক ধড়ফড় করছে ওর। হঠাৎ দেখলো দূর থেকে কেউ দৌড়ে আসছে। ভালো মতো খেয়াল করতেই দেখতে পেল অনুরূপকে। ভীষণ চিন্তাগ্রস্ত আর উদ্বিগ্ন দেখাচ্ছে। দৌড়ে এসে জড়িয়ে ধরল মিলাতকে। স্বামীর প্রশস্ত বুকে ভরসার জায়গা পেয়ে স্বস্তি মিলল মিলাতের। তবে ওর সারা শরীর কাঁপছে। অনুরূপ মিলাতকে শক্ত করে জড়িয়ে ধরে লোকগুলোর দিকে চাইল। ও বুঝতে পারল ওই লোক দুটোকেই মিলাতের ক্ষতি করার জন্য পাঠানো হয়েছে। অনুরূপ ওদের ধরার জন্য যেতে চাইলেও মিলাতকে ফেলে যেতে পারল না। ভয় আর চিন্তায় শরীর প্রচন্ড দুর্বল হয়ে গেছে ওর। এদিকে লোকগুলো পালিয়েছে। অনুরূপ মিলাতকে ধরে আস্তে আস্তে গাড়ির কাছে নিয়ে এলো। ওকে সিটে বসিয়ে গাড়িতে থাকা পানির বোতলটা এগিয়ে দিয়ে বলল, একটু পানি খাও। মিলাত পানি খাওয়ার পর একটু দম নিল।
নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করতে করতে বলল, ওরা কারা ছিল আর আমার পিছু নিয়েছিল কেন বুঝতে পারলাম না। ওদের চৈতি পাঠিয়েছে তোমার মুখে এসিড মারার জন্য। মিলাদ শুনেই কেঁপে উঠল, ভয় পাওয়া স্বরে বলল, একটুর জন্য বেঁচে গেলাম, কিন্তু আপনি কি করে জানলেন? মিলাতের কথা শুনে অনুরূপ মুচকি হাসলো। সামান্য ঝুঁকে মিলাতে সিট বেল্ট লাগাতে লাগাতে ওর চোখের দিকে চেয়ে বলল, সেই প্রথম থেকে তোমার ব্যাপারে সব জানি আমি। কিভাবে জানি সেটা মুখ্য নয়, তবে জেনে রেখো, তোমাকে ভালোবাসি। বেঁচে থাকতে তোমার কোনো ক্ষতি হতে দেব না। মিলাত অবাক হলো, এই মানুষটা এত কিছু জানে কিভাবে ওর ব্যাপারে। অনুরূপ মিলাদদের বাড়ির দিকে ড্রাইভ করতে করতে বলল, তোমাকে চৈতির সাথে এক বাড়িতে রাখতে আমার ভয় লাগছে। আমি আজ রাতে বাসায় যাব, ইমার্জেন্সি ছুটি নিয়েছি। বাবা মাকে এনে আমাদের বিয়ের ব্যাপারে সবকিছু মিটমাট করে তোমাকে আমার ফ্ল্যাটে নিয়ে আসবো। কিন্তু বাবা তো বলল, যদি ওই মেয়েটা তোমাদের বাড়িতে না থাকতো তাহলে আমার আপত্তি ছিল না, তবে ও তোমার সাথে একই বাড়িতে থাকলে আমি নিশ্চিন্ত হতে পারবো না। মিলাতে নিজেরও ভয় করছে, কতটা নিকৃষ্ট হতে পারে একটা মানুষ, না দেখলে বোঝার উপায় নেই। রেভান আয়নার সামনে দাঁড়িয়ে চুল ঠিক করতে করতে মনে মনে ভাবলো, আর কখনোই মিলাদকে ভুল বুঝবে না, ওর কষ্ট হবে এমন কাজও করবে না। ওকে ভালোবেসে নিজের করে নেওয়ার আপ্রাণ চেষ্টা করবে। হ্যাঁ, এটা সহজ নয়, ওর মন এত সহজে গলবে না, তবুও ও অপেক্ষা করবে। চৈতি যখন জানতে পারল ওর পাঠানো লোকগুলো তাদের কাজ ঠিক মতো করতে পারেনি, তখন প্রচন্ড রাগ হলো ওর। বারবারই কেন ওই মেয়েটা বেঁচে যায়। মিলাদকে বাসায় পৌঁছে দিয়ে ওর মায়ের কাছে সব খুলে বলল অনুরূপ, সাথে এটাও বলল ও ফিরে না আসা পর্যন্ত যেন মিলাতের খেয়াল রাখে আর একা বাইরে বের না হয়। সব শুনে মিলাতের মা ক্ষেপে যান ভীষণ। তিনি চৈতির ফেরার অপেক্ষা করতে থাকেন। এত কিছুর মাঝেও সাইফুল নিজের ভুলটা বুঝতে পারল। আসলে জঘন্য রকম একটা ভুল করেছ, নিজেকে ভীষণ অপরাধী মনে হচ্ছে। সাইফুল ঠিক করেছে ওই চৈতিকে সত্যিই ডিভোর্স দিয়ে দেবে আর পুনরায় মিলাদকে নিজের করে নেবে। আর তাই ও মিলাদকে ফোন করলো। মিলাদ নাম্বারটা চিনল না, তাই রিসিভ করতেই সাইফুল বলল, কেমন আছো মিলাদ? মিলাদ কণ্ঠটা চিনল, নিমিষেই রাগ চড়ে বসে মাথায়। গলা উঁচিয়ে বলল, কোন সাহসে ফোন করেছিস? মিলাদ, তোমার সাথে কথা ছিল, দেখা করবে একটু? কেন, তোর বউ তোকে পাত্তা দিচ্ছে না? আমি ভুল করেছি, আমাকে ক্ষমা করবে প্লিজ, একটা সুযোগ দেবে? কখনো না। মিলাদ, প্লিজ একটা বার দেখা করো, আমি তোমাকে সব বুঝিয়ে বলবো। আমি তোর কোনো কথা শুনতে চাই না, প্লিজ মি। আর কিছু বলার আগে ফোন কেটে দিল মিলাদ। সাইফুল এরপর বেশ কয়েকবার চেষ্টা করে আর পেল না, তবে সেও দমে যাবার পাত্র নয়। কালকে ওর বাসায় যাবে দরকার হলে, তখন তো দেখা করতেই হবে। আর একবার দেখা করলে নিজের সব ভুলের জন্য ক্ষমা চাইব, দরকার হয় পায়ে পড়বে। তবু মিলাদকে ফেরত চাই চাই। রাত 10:15। হারুন সাহেব, মিনারা বেগম আর মিলাদ একসাথে খেতে বসেছেন। চৈতি এখনো বাসায় ফেরেনি, কোথায় আছে জানা নেই, অবশ্য কেউ জানতেও চায় না। খেতে খেতে হারুন সাহেব বললেন, আমি একটা বিষয়ে ভেবেছি, তোমাদেরকে বলছি, তোমরাও তোমাদের সিদ্ধান্ত জানাও। কি বাবা? মিলাদ প্রশ্ন করল। মিনারা বেগমের একই দৃষ্টি। ভাবছি আমার সব সয় সম্পত্তি আমি মিলাদ আর তোমার নামে লিখে দেব। বাবা, এটা তো ঠিক না। আমি তো তোমার একমাত্র মেয়ে নই, তোমার আরেকজন সন্তান আছে, ওরও হক আছে। কিন্তু আমি চাই না আমার সম্পত্তিও পাক। ওকে আমি ঘৃণা করি। এবার মিনারা বেগমে একই স্বরে বললেন, ওর মতো মেয়ে কিছুরই যোগ্য না। কিন্তু আমি মানতে পারছি না বাবা, মা। তার চেয়ে বরং ও যা পায় তা ওকে দিয়ে দাও। আমি কারো ভাগ নিতে চাই না। এতে করে ও আরো হিংস্র হয়ে উঠবে। তোমরা আমাকে এমন পরিস্থিতিতে ফেলো না, প্লিজ। হারুন সাহেব মেয়ের কথা শুনলেন, মাথা নেড়ে বললেন, ঠিক আছে, আমি আরেকটু ভাবি। খাওয়া শেষে মিলাত নিজের ঘরে এলো। বিছানার উপর রাখা ফোনটা ভাইব্রেশন হচ্ছে। অনুরূপের ফোন কল। মিলাত এগিয়ে এসে রিসিভ করতেই অনুরূপ বলল, একটু বাসার নিচে আসবে এখন? হ্যাঁ, আমি নিচেই আছি, বাসায় আসুন। না, চট্টগ্রাম যাব, শুধুমাত্র তোমার সাথে দেখা করতে এসেছি। আচ্ছা, নামছি। মিলাত ফোন রেখে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে চুলগুলো ঠিক করে
হালকা একটু লিপ গ্লস দিয়ে নিল। তারপর ওড়নাটা গায়ে মাথায় ভালো করে জড়িয়ে নিজের ঘর ছেড়ে বের হয়ে সদর দরজার দিকে যেতে যেতে বাবা মাকে উদ্দেশ্য করে বলল, অনুরূপ এসেছে, নিচে যাচ্ছে। মিনারা বেগম বললেন, উপরে আসতে বলিসনি? বলেছি, উনি চট্টগ্রাম যাবেন, তাই এখন আসবেন না, শুধু আমার সাথে দেখা করতে এসেছেন। মেয়ের কথা শুনে মিনারা বেগম হাসলেন, তবে হারুন সাহেবের চেহারায় পরিবর্তন এলো না। মিলাত নিচে নামতেই দেখলো অনুরূপ দাঁড়িয়ে আছে। অফ হোয়াইট শার্ট, জিন্সের কালো প্যান্ট, কালো শু, ঘড়ি, চুলগুলো সুন্দর করে সেট করা, চোখে রিমলেস চশমা, শার্টে হাতা গুটিয়ে কনুই পর্যন্ত রাখা, দুহাত পকেটে রেখে মিলাতের দিকে তাকিয়ে আছে। ভীষণ সুন্দর লাগছে ওকে। মিলাতের মনে হলো ছেলে মানুষ এত সুন্দর হওয়া অপরাধ। অনুরূপ এগিয়ে আসলো মিলাতের দিকে, ওষ্ঠে মৃদু হাসির রেখা নিয়ে বলল, খেয়েছ? হ্যাঁ, আপনি? হ্যাঁ। ওই মেয়েটা বাসায় ফিরেছে? না, দুদিন ধরে খোঁজ নেই। না ফিরলেই ভালো, তুমি সাবধানে থাকবে, আমি দ্রুত ফিরব। আচ্ছা, সাবধানে যাবেন। এটাই প্রথমবার যে তোমাকে ছাড়া তোমার শ্বশুর বাড়ি যাচ্ছে, পরবর্তীতে তোমাকে নিয়েই যাব। মিলাদ ঠোঁট প্রশস্ত করে হাসল, বলল, ঠিক আছে, এবার রওনা হন, আর সাবধানে যাবেন, আমাকে ফোন করবেন। আর আর কি? আর কি কি করব? আপাতত এইটুকুই, কিন্তু আমার তো আরো কিছু করতে ইচ্ছে করছে। কি? কিছু না, বাসা থেকে এসে বলবো। আপনাকে যতটা ইনোসেন্ট ভেবেছি ততটাও নন আপনি। অনুরূপ উচ্চস্বরে হেসে ফেলল, বলল, তাহলে কেমন আমি? শিয়ানা টাইপ, তাই? হ্যাঁ, তবে আমিও কম না। ঠিক আছে, দেখব তুমি কতটুকু। এখন ঘরে যাও, আপনিও সাবধানে যাবেন। অনুরূপকে বিদায় জানিয়ে মিলাত ঘরে ফিরে এলো। অনুরূপ মিলাতের সাথে দেখা করে স্টেশনের দিকে যেতে যেতে হিমেলকে ফোন করলো। হিমেল ফোন রিসিভ করেই বলল, কি অবস্থা ব্রো? একটু প্যারায় আছি। কেন? ফোনে বলা সম্ভব না, চট্টগ্রাম যাচ্ছি, এসে সব বলবো। তোর হেল্প দরকার এই মুহূর্তে। কি হেল্প? তোকে একজনকে সেফটি দিতে হবে, আমি চট্টগ্রাম থেকে না আসা পর্যন্ত। কাকে? মিলাত, ওই যে সুইসাইড করতে গিয়েছিল ওই মেয়েটা। হ্যাঁ, কিন্তু কেন? বলবো সব, শুধু খেয়াল রাখিস আমি আসা পর্যন্ত কেউ যেন ওর ক্ষতি করতে না পারে। ওর ডেইলি শিডিউলটা দিয়ে দিস, আমি টেক্সট করে দেব। ওকে, সাবধানে যা, কিছু হলে আমি জানাবো। আচ্ছা ব্রো, ধন্যবাদ। রেবানের কাজিনের সপ্তাহব্যাপী বিয়ে শেষ হয়েছিল গতকাল, তাই আজ রাতে ওরা সবাই চট্টগ্রাম রওনা হবে। তবে রেভান আজই ফিরবে না, কাজের কথা বলে এখানেই থাকবে আরেকদিন। যাওয়ার আগে অন্তত মিলাতের সাথে সব ঠিক করতে চায়। চৈতি বাসায় ফিরেছে রাত 12টার পর। ওর কাছে ঘরের এক্সট্রা চাবি থাকায় আর কাউকে ডাকতে হয়নি। ঘরে ঢুকেই প্রথমে বসার ঘরের টেবিল আর ডাইনিং টেবিলের নিচ থেকে ট্যাপ রেকর্ডারটা নিয়ে নিজের ঘরে গেল। ওর মাথায় ঘুরছে অন্য প্ল্যান। যদি রেভান ওর হয় তো হলো, আর না হলে রেভানের সামনে ওর প্রিয়তমাকে এমন মৃত্যু দিবে যে ও বেঁচে থেকেও জড়বস্তু হয়ে রবে। চৈতি জানে এসব করলেও নিজেও বাঁচবে না, তবে ও চায় রেভান এই যন্ত্রণাটা অনুভব করুক। সকালে বাসায় পৌঁছে অনুরূপ নিজের ক্লান্ত মুখশ্রীর একটা সেলফি নিয়ে মিলাদকে পাঠালো, আর সাথে লিখলো, সুপ্রভাত আমার রূপসী প্রিয়তমা, আমি পৌঁছেছি তোমার শ্বশুর বাড়ি, আমার জন্য দোয়া করিও। আজকে তোমার শাশুড়ি আমার ওপর দিয়ে সিডর আইলা বইয়ে দেবে। মিলাদ তখন জেগেই ছিল, উঠেছে একটু আগে। মেসেজটা দেখে হেসে রিপ্লাই করলো, সুপ্রভাত ডাক্তার সাহেব, যুদ্ধের জন্য দোয়া রইল। সাইফুল সকালে উঠেই তৈরি হয়ে নিল। আজ অফিসে হাফ বেলা করে মিলাতের ইউনিভার্সিটিতে যাবে। ওকে যেভাবেই হোক মানিয়ে নিতে হবে। ও এখনো বুঝতে পারছে না কেন যে মিলাদকে ছেড়ে চৈতির মোহে ডুবে গেল। প্রেম রুম ডেট পর্যন্ত ঠিক ছিল, বিয়েটা না করলেই হতো। কয়েক মাস মজা মাস্তি করে আবার মিলাতের কাছে ফিরত। ওই যেমন ঘরের খাবারে অরুচি এলে মানুষ বাইরে খেতে যায়, কিন্তু দিন শেষে আবার ঘরের খাবারই ফিরতে হয়, তেমনই করা উচিত ছিল। এবার যদি মিলাদকে মানিয়ে ফেলতে পারে তো এমন ভুল জীবনও করবে না। শাহবাগ নেমে পছন্দ মতো কিছু ফুল দিয়ে ছোটখাটো একটা তোড়া বানিয়ে নিল রেভান। এবার খুশি মনে মিলাতের ইউনিভার্সিটির দিকে চলল। ওকে কি কি যে বলবে সেসব কথা মনে মনে সাজিয়ে নিল। মিলাত প্রতিদিনের মতো ক্লাস শেষ করে এসে ক্যান্টিনে বসলো।
ক্ষুধা লেগেছে, তাই একটা রং চা আর সিঙ্গারা অর্ডার দিল। খেয়ে একটা ইন্টারভিউতে যেতে হবে, বেশ ভালো কোম্পানি। এবার ইন্টারভিউতে ভালো মতো দিতে পারলেই হলো। অবশ্য তেমন কোনো প্রিপারেশন নেয়নি। চা আর সিঙ্গারা দ্রুত শেষ করে উঠে পড়ল মিলাদ। ক্যাম্পাস ছেড়ে বের হয়ে পা বাড়াতেই কেউ একজন ওর হাত ধরে ফেলল। মিলাদ ভ্রু কুঁচকে পাশ ফিরতে দেখলো সাইফুলকে। সাথে সাথে হাত ঝাড়া দিয়ে সরিয়ে ফেলল আর রাগত স্বরে বলল, তুই এখানে কেন? তোমার সাথে কথা আছে। আমি তো ফোনেই বলেছি আমার তোর সাথে কোনো কথা নেই। প্লিজ শোনো একটু, আমি তোমাকে সব বুঝিয়ে বলছি। কি বোঝাবি তুই? যে পরকীয়া কিভাবে করেছিস সেটা? না, তোমার বোন কিভাবে আমাকে ফাঁসিয়েছে সেটা। আমার শোনার কোনো ইচ্ছে নেই, না থাকলেও শুনতে হবে। আমার কথা না শুনে তুমি যেতে পারবে না। মিলাদ কথা না বলে সামনের দিকে হাঁটা লাগালেই সাইফুল পথ আটকে ফেলল। এর মধ্যেই চলে আসলো রেভান। এমন দৃশ্য দেখে সহজেই বুঝতে পারল সাইফুল কেন এসেছে। ওর রাগে হাত মুষ্টিবদ্ধ হলো। এগিয়ে গিয়ে হঠাৎই নাক বরাবর একটা ঘুষি মেরে বলল, তোর সাহস কি করে হয় ওকে ডিস্টার্ব করার? সাইফুল তেড়ে এসে বলল, আমি ওকে ডিস্টার্ব করছি না, ও আমার বউ। ওর উত্তর শুনে রেভান আরেকটা চড় মারল সাইফুলের গালে। বলল, ভুল, শুধরে নে, ও তোর বউ ছিল, এখন নেই। এখন ওই চৈতি ডাইনিটা তোর বউ। না, তুই আমাদের মাঝে আসছিস কেন? কারণ তুই ওর কদর করতে পারিসনি। নিজের ব্যর্থতা স্বীকার করে সরে পড়, নয়তো বেশি বাড়াবাড়ির ফল একদম বুঝিয়ে দেব। আমাকে তো চিনিসই। সাইফুল ভয় পেল, কারণ ও জানে রেভান ওর ফ্যামিলি বেশ ভালোই প্রভাবশালী এবং রাজনীতির সাথে জড়িত। ওকে এখন খেপানো ঠিক হবে না। তাই আর কোনো উচ্চবাচ্য না করে সেখান থেকে সরে পড়ল সাইফুল। ও চলে যাওয়ার পর রেভান বলল, ও যদি আর কখনো বিরক্ত করে আমাকে বলবে। মিলাদ দায়সারা ভাবে বলল, আচ্ছা। তারপর হাত ঘড়িতে চেয়ে, আমার একটু কাজ আছে, আমাকে যেতে হবে। রেভান বলল, কি কাজ? ইন্টারভিউ। কোন কোম্পানি? শাহজাদি গ্রুপ অফ ইন্ডাস্ট্রি। ও আচ্ছা, ওদের সাথে আমাদের ব্যবসায়িক সম্পর্ক আছে, আমি বলে দিলেই হবে। রেভানের কথা শুনে মিলাদের চোখ মুখে কঠোর ভাব ফুটে উঠল। ও কাটকাট স্বরে বলল, আমি চাই না আপনি কিছু বলুন, আমি নিজের যোগ্যতায় পেতে চাই। রেভান মৃদু হাসল, তারপর মাথা নেড়ে বলল, ঠিক আছে, তাই হোক, অল দ্য বেস্ট। তবে 5টা মিনিট আমাকে দিতে হবে। বলুন। তোমার যেহেতু দেরি হচ্ছে, হাঁটতে হাঁটতে বলি। চলুন। সবার প্রথমে এই ফুলগুলো নাও। মিলাত ইতস্তত বোধ করলো, বলল, নিতে পারবো না। কেন? ফুল পছন্দ না? পছন্দ, কিন্তু সবার থেকে নেই না। সবার থেকে নিতে তো বলিনি, আপনিও সবার কাতারই পড়েন। তাহলে কার থেকে নিবে? ফ্যামিলি মেম্বার্স। ফ্যামিলি মেম্বার্সের মধ্যে কি আমি আসতে পারি? না। কেন না? স্কোপ নেই। আছে। কিভাবে? হাজবেন্ডও কিন্তু ফ্যামিলি মেম্বারই। হ্যাঁ, জানি তো। ওই তো ওটাই হব। কথাটা শুনে মিলাত রেভানের দিকে তাকালো ভালো করে একবার, তারপর সামনের দিকে তাকিয়ে বলল, পারবেন না। কেন? তুমি আর বিয়ে করবে না? আমি অলরেডি দ্বিতীয় বিয়ে করে ফেলেছি। রেভান ওর কথা শুনে যেন মজা পেল এমন ভঙ্গিতে বলল, আমি জানি তুমি এটা কেন বলেছ। আমি যেন আর চেষ্টাই না করি তাই। বিশ্বাস না করলে কিছু করার নেই। আমরা কোর্ট ম্যারেজ করেছি। আমার হাজবেন্ড চট্টগ্রাম গেছে ওর বাবা মাকে জানাতে। দ্রুতই ওরা ঢাকায় আসবে, তখন আবার বিয়ে হবে। রেভান এবার গম্ভীর স্বরে বলল, এবার কিন্তু বেশি হচ্ছে। আমি সত্যি বলছি, সবকিছু হুটহাট হয়ে গেছে। আমাকে একটা প্রমাণ দাও যাতে আমার বিশ্বাস হয়। এখন উল্লেখযোগ্য কোনো প্রমাণ নেই, তাই দেখাতে পারলাম না। তবে দাওয়াতের কার্ড পাঠাবো, আসবেন অবশ্যই। রেভান ফুলগুলো ছুঁড়ে ফেলে দিল। তারপর উত্তপ্ত স্বরে বলল, সেদিন তো খুব বললে আর জড়াবে না সম্পর্কে। তাহলে এটা কি? নাকি আমাকে রিজেক্ট করার কৌশল ছিল কেবল? আমি কোন দিক থেকে কম? তোমার স্বামী কি আমার থেকে ভালো? মুহূর্তে অজস্র প্রশ্ন মানে জর্জরিত হতে লাগলো মিলাত। কিন্তু কিছু করার নেই, এটাই নিয়তি। মিলাত রেভানকে সান্ত্বনার স্বরে বলল, ছাড়ো, তুমি আমার থেকে ভালো। বাকিটুকু শেষ করতে পারল না মিলাত। তার আগে রেভান চিৎকার করে বলল, আউট। মিলাত আর দাঁড়ানোর সাহস পেল না, দ্রুত স্থান ত্যাগ করলো।
অনুরূপ মায়ের পা জড়িয়ে ধরে বসে আছে ঘন্টাখানেক যাবৎ। ও আজ পণ করেছে মাকে মানিয়েই তবে ক্ষান্ত হবে। কিন্তু কলি বেগম ছেলের এমন বুদ্ধিহীন আচরণে ভীষণ দুঃখ পেয়েছেন। ওর যদি পছন্দই থাকতো তাহলে বললেই পারত। তিনি টিপিক্যাল বাংলা মায়েদের মতো নাকি? ছেলের পড়াশোনা থাকাকালীন তো তিনি নিজেই বলতেন কাউকে পছন্দ করতে বা প্রেম করতে, কিন্তু তখন অকর্মার ঢেকিটা কিছু করতে পারল না। অগত্যা বাধ্য হয়ে বিড়ালের গলায় ঘন্টা ঝুলানোর জন্য তাকে নামতে হলো। এদিকে বিড়াল যে নিজেই নিজের গলায় ঘন্টা ঝুলিয়ে এসেছে সেটাকে জানতো। বড় হয়ে বিড়াল হোক আর মানুষ সব শেয়ানা হয়ে যায়। তবে মিলাতের ছবি দেখে মনে মনে তিনি মেয়েটাকে পছন্দ করেছেন, কিন্তু এত সহজে গলবেন না। না জানিয়ে বিয়ে করার শাস্তি এ ছেলেকে অবশ্যই পেতে হবে। অনুরূপ কি করবে বুঝতে পারল না, চিন্তায় পড়ে গেল। মায়ের রাগই ভাঙাতে পারছে না তো বউ রাগ করলে কিভাবে ভাঙাবে? অনুরূপ এবার বাবাকেও ধরলো ওর হয়ে ওকালতি করার জন্য। আমিনুল সাহেব এক কানে ধরে বলল, না বাবা, অকাজ তুমি করেছ, সামলাবেও তুমি, আমি পারবো না। পরে তুমি তো চলে যাবে, এই রমণীর নখরা আমার দেখতে হবে। বিয়ে তো হয়েছে, দেখবা বউ কি জিনিস। অনুরূপ গর্বের স্বরে বলল, আমার বউ তোমার বউয়ের থেকেও ভালো। আমিনুল সাহেব কপট রেগে বলল, কি? তুই আমার বউ মানে তোর মাকে খারাপ বললি? এখনই বলছি তোর মাকে, দাঁড়া। অনুরূপ সাথে সাথে বাবার পা জড়িয়ে ধরে বলল, দয়া করো বাবা, আর ভেজাল লাগিও না। আমিনুল সাহেব এবার শান্ত গলায় বললেন, তুই এক কাজ কর, অনশন শুরু কর। মায়ের সামনে ছেলে মেয়েরা না খেয়ে কষ্ট করলে সেটা মায়েরা সহ্য করতে পারে না। অনুরূপ খুশি হয়ে বলল, বুদ্ধি তো ভালোই, আমি সবসময় ভালো বুদ্ধি দেই। বাবা, তুমি দমকল বাহিনী। আমিনুল সাহেব হাসলেন ছেলের কথায়। কলি বেগম ছেলের জন্য রান্না করলেন ঠিকই, কিন্তু নিজে খেতে বসলেন না। এদিকে বাপের কথা মতো ছেলেও বসলো না খেতে। ড্রয়িং রুমে কাপড় বিছিয়ে তার ওপর বসলো। সামনে সাইনবোর্ড ঝুলালো, না মেনে নিলে আমরণ অনশন। কলি বেগম বিরক্ত হলো ভিতরে ভিতরে। এমন ফালতু বুদ্ধি দিল কি ছেলেটাকে? এত কষ্ট করে রান্না করা খাবার এখন খাবে না ছেলেটা? এটা নিশ্চয়ই তার বুড়োটার বুদ্ধি। ভগ্ন হৃদয় নিয়ে চট্টগ্রাম ফিরল রেভান। জীবনে দ্বিতীয়বার ব্যর্থ হবার পর আজকের পর থেকে ভালোবাসা নামক চ্যাপ্টারটাই বাদ দিয়েছে সে। এবার পরিবার যাকে গলায় ঝুলিয়ে দেবে তাকেই করবে বিয়ে। রেভান বাসায় ফিরে নিজের বিয়ের জন্য মেয়ে দেখতে বলল। এতদিনে ছেলে রাজি হয়েছে বলে সালেহা বেগম বেজায় খুশি। তিনি ছেলের বিয়েটা দেখে শুনে অনেক ভালো ঘরে করাবেন। মিলা দুপুরের খাবারের পর অনুরূপকে ফোন করলো। অনুরূপ ফোন কেটে দিয়ে কল টেক্সট করলো, আমি অনশনে আছি, এখন কথা বলবো না। কিসের অনশন? মা রাগ করে বসে আছেন, তাকে মানানোর জন্য বসেছি অনশনে। তাহলে আমাকেও নিতেন, আমিও বসতাম অনশনে। এবার ফেল হলে পরের বার তোমাকেও নেব। আচ্ছা, কিন্তু বেশিক্ষণ অনশনে থাকার দরকার নেই, খেয়ে নিয়েন। আচ্ছা বউ। মিলাত হাসলো। লোকটাকে বিয়ে করেছে মাত্র কয়েকদিন হলো, এই কয়েকদিন এসে এমন ভাবে বউ বউ করে যে কত যুগের সংসার তাদের। মিলাতের অবশ্য ভালো লাগে, দুই অক্ষরের নাম, তবু কি অদ্ভুত সুন্দর অনুভূতি দিয়ে যায়। অনশন করতে করতে ওই চাদরের ওপরে ঘুমিয়ে পড়েছে অনুরূপ। বিকেলে ঘুম থেকে উঠে কলি বেগম ছেলেকে এই অবস্থায় দেখে ওর কাছে গিয়ে ডেকে বললেন, এই হতচ্ছাড়া, ওঠ। অনুরূপ চোখ কসলাতে কসলাতে উঠে বসল। কলি বেগম কড়া সুরে বললেন, এসব নাটক আমার বাড়ি চলবে না। খেলে খাও, না হলে যাও। মা প্লিজ। কি বলেছি শোনোনি? অনুরূপ আবার মায়ের পা ধরে ফেলল। অসহায় সুরে বলল, মা আর কখনো এমন হবে না। আর কখনো এমন হবে না মানে? তুই আর কয়টা বিয়ে করতে চাস? আর একটাও না। বলতে চেয়েছি তোমাকে না জেনে কিছু করব না। অনুরূপ হড়বড়িয়ে বলল কথাটা। কলি বেগম আড়ালে মুস্কি হেসেও নিজের চেহারার কাঠিন্যতা বজায় রাখলেন। বললেন, ঠিক আছে, ভেবে দেখব। এখন খেয়ে ঘরে গিয়ে ঘুমা। বাপ ছেলে একই রকম। আমি বলে এদের ঘর করেছি, আমার জায়গায় অন্য কেউ হলে জীবনেও করতো না। আমিনুল সাহেব ঘর থেকে বেরিয়ে বলল, দেখিস একদিন তোর বউ এমন ডায়লগ দিবে। অনুরূপ হেসে বলল, প্রত্যেকটা বউই তার শাশুড়ির কাছ থেকে এসব রপ্ত করে। হ্যাঁ, এখন বল, মেনেছেন ম্যাডাম কলাবতী? বলেছে ভেবে দেখবে। আমিনুল সাহেব হেসে বললেন, আর ওসব ফর্মালিটিস, মেনে বসে আছে।
যাক, এখন ভালো লাগছে। এখন গিয়ে খেয়ে একটু ঘুমা। বৌমাকেও ফোন করে খবরটা দিস। অবশ্যই। অনুরূপ খেয়ে নিজের রুমে গেল। বিছানায় বসে মিলাদকে ফোন করবে তখনই কল এলো হিমেলের। ওর ফোন রিসিভ করতে হিমেল বলল, কি অবস্থা ভাই? ভালো, তোর? আলহামদুলিল্লাহ। তোকে একটা ইন্টারেস্টিং খবর জানানোর জন্য ফোন দিয়েছিলাম। বল। চৈতি নামের মেয়েটা কোনো রাজনৈতিক নেতার সাথে জড়িত, মানে অ্যাফেয়ার আছে। সোজা বাংলায় লোকটা রক্ষিতা। মাঝে মাঝে হুট করে যখন উধাও হয়ে যায় তখন ও ওই লোকের বাড়ি যায়। তুই ফিরলে আরো বিস্তারিত বলবো। আচ্ছা, আমি কাল আসবো। আয় সাবধানে, রাখছি। অনুরূপ ফোন কেটে ভাবনায় মশগুল হলো। ও ভেতরে ভেতরে এরকম কিছু অনুমান করেছিল মেয়েটার ব্যাপারে। বন্ধুরা, গল্পটি ভালো লেগে থাকলে একটা লাইক করে দিবেন এবং গল্প সম্পর্কে কোনো মতামত জানানোর থাকলে কমেন্ট করতে পারেন। গল্পের বাকি অংশ শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন।